যে আমরা কমিশন বাণিজ্য বন্ধ করে দেব আচ্ছা। জামাত ক্ষমতায় আসলে। সততার খুবই ইম্পর্টেন্ট। আপনার সৎ থাকলে ফান্ডটা যদি ঠিক মতন ব্যবহার করা যায় তাহলে কিন্তু সম্ভব। এমন কোনো কথা পলিসিতে বলিনি যেটা বাস্তবায়নযোগ্য না। তা আমার নিজের শরীরকে আমাকে সিদ্ধান্ত নিতে দেন, আমি এদেশেই চিকিৎসা করাবো। আমরা যদি একটা আলাদা কার্ড করি তাহলে তো আমি আমার দলীয় রাজনৈতিক ব্যক্তিকেই কার্ডটা দিলাম, অন্যকে দিচ্ছি না। হ্যাঁ, আপনারা দেখেন যে একটা প্রেসক্রিপশন নিয়ে আসলে ছবি তোলা, এটার উপর রিপোর্টিং করা হয়। হাসপাতালে বালিশ কাণ্ড দেখেছিলাম। হ্যাঁ, এরকম দেখেছেন যে আমাদের ভোগান্তিটা কমিয়ে আনা সরকারি হাসপাতালগুলোতে। দেখেন লম্বা সিরিয়াল। আমাদের আমিরে জামাত বলেন না যে পেটে চলে যায়, আর আমরা মাথা ঠিক করব, বাকি সব ঠিক হয়ে যাবেন। রাজনীতিবিদ যদি ঠিক হন, দেশ ঠিক হয়ে যাবেন। একটা উপটোকন দিতে হলো, এই টাকাটা কি ওষুধ কোম্পানি দিচ্ছে? নির্দিষ্ট কারো গোষ্ঠী বা ব্যক্তির কাছে আপনার সেবার জন্য দ্বারস্থ হতে হবে না। শুধু আমিরে যাবেন না, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির কিছুদিন আগে হার্ট অ্যাটাক হলেন, সিঙ্গাপুরে যাওয়ার অফার ছিল, উনি বলছে যে না আমি সিঙ্গাপুর যাবো না, ওনার চিকিৎসা আমরা বাংলাদেশেই করিয়েছি। স্বাস্থ্য চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের সক্ষমতা বাড়ানো, কিন্তু যারা অলরেডি মাদকের সাথে অ্যাটাচড হয়ে গেছেন তাদেরকে তো এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনার একটা জিনিস ভালো লাগে না যে আপনি নিজে একজন ডাক্তার, জামায়াতের আমির একজন ডাক্তার, জামায়াতের নায়েবে আমির একজন ডাক্তার। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে নেয়। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের পর্বে। আমন্ত্রণ জানিয়েছি অ্যাসপায়ারিং বাংলাদেশ পলিসি সামিট নামক যে পলিসি বাংলাদেশ জামায়াত ইসলামী করেছে এবং 6টি ভিন্ন ভিন্ন সেগমেন্টে পলিসি প্রেজেন্ট করে সারা বাংলাদেশ নয় বরং পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তন্মধ্যে স্বাস্থ্য খাতে বাংলাদেশ জামায়াত ইসলামী কী পলিসি উপস্থাপন করেছে এবং সেটি তারা কিভাবে এক্সিকিউট করবে এ বিষয়ে কথা বলবার জন্যে এমন একজন মানুষকে যিনি স্বাস্থ্য খাতের পলিসি মেকিংয়ে একজন অন্যতম প্যানেল মেম্বার হিসেবে ছিলেন এবং সেটি প্রেজেন্ট করেছেন। সবসময় আমিরি জামাতের সাথে আমরা যাকে দেখি ডক্টর হাসানুল বান্না। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে সবসময় আমিরি জামাতের সাথে আমরা দেখি, বিশেষত জাতীয় সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে আমিরি জামাত যখন অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে বক্তব্য দিতে গিয়ে, সেই মুহূর্তটাতে আমরা দেখেছি আপনি তাৎক্ষণিকভাবে তাকে সেবা শুশ্রূষা দিয়েছেন এবং একটা পর্যায়ে পরবর্তীতে তাকে হসপিটালাইজ করা হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম আপনি সবসময় আমিরি জামাতের সাথে যেমন আছেন, একই সাথে পেছন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের স্বাস্থ্য সংক্রান্ত যে পলিসিগুলো সেই পলিসি মেকিংয়ে আপনি একজন গুরুত্বপূর্ণ প্যানেল মেম্বার হিসেবে ভূমিকা রাখছেন। ইনফ্যাক্ট আমরা সেটির প্রেজেন্টেশনও আপনাকে দেখেছি। আমরা বেসিক্যালি আজকের এই পডকাস্টে জামায়াতের স্বাস্থ্য পলিসিগুলো নিয়েই জানবো, তবে তার আগে আপনার ব্যক্তি জীবন সম্পর্কেও কিছুটা জেনে নিতে চাই। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? জি ধন্যবাদ। জন্ম লক্ষ্মীপুর। আমিরে জামাতের সমাবেশের কথা বললেন, ওখানে ছোটবেলা থেকে লক্ষ্মীপুরেই গড়ে ওঠা, তারপর ঢাকায় চলে আসা। সেই সমাবেশে আসলে আমি একজন চিকিৎসক হিসেবে ছিলাম না, সেই সমাবেশে আমার উপস্থিতি ছিল একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে। আমার স্টেজে তখন যারা শাহাদাত বরণ করেছিলেন, জুলাই যোদ্ধা, প্লাস যেহেতু আমার বাবা একজন নিজেই ডাক্তার ছিলেন, লক্ষ্মীপুর জামাতের নায়েবে আমির ছিলেন, যাকে ছাদ থেকে ফেলে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছিল, সেই পরিবারের সদস্য হিসেবেই আসলে জাতীয় সমাবেশে স্টেজে ছিলাম। আচ্ছা, তো আসলে চিকিৎসক হিসাবে আমি ওখানে ভূমিকা ছিলাম না, শহীদের সন্তান হিসাবেই ছিলাম। আচ্ছা, আপনার বাবা লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির? হ্যাঁ, 2013 সালে যাকে র্যাব ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছিল, যিনি একজন চিকিৎসক ছিলেন। আচ্ছা, তো সেজন্য ওই সময়টা আসলে চিকিৎসকের ভূমিকায় আমাদের টিম কাজ করছিলেন, কিন্তু যেহেতু নিজে একজন চিকিৎসক, ওনার ওই সময়টায় ওনার বক্তব্য ফলো করছিলাম। দূর থেকেই দেখলাম যে মনে হলো যে উনি এখনই পড়ে যাবেন এবং ওনার মনে হচ্ছিল, এই জন্য তখন যেহেতু উপস্থিত ছিলাম স্টেজে, সেই রেসপন্সটা ছিল তাৎক্ষণিক আর কি, এবং আমাদের চিকিৎসক টিমও সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছেন আর কি, আল্লাহর মেহেরবানিতে। আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন কোন মেডিকেলে? এমবিবিএস ছিল কুমিল্লা মেডিকেল। আচ্ছা, তারপরে এফসিপিএস করেছি 2014-তে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার বাবা বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতির সাথে জড়িত ছিলেন, ফলত আশা করা যায় আপনিও সম্ভবত ইসলামী ছাত্র শিবির বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি আদৌ? হ্যাঁ, ছোটবেলা থেকেই তো
সম্পৃক্ততা পারিবারিকভাবে ছিল। আচ্ছা ছাত্র জীবনে নিজেই শিবিরের সদস্য ছিলাম, আচ্ছা দায়িত্ব আচ্ছা পালন করেছি। কর্মজীবনে পেশাজীবী সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মহানগরীর একটি থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আপনি ইবনে সিনাতে আছেন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। সেটা পেশাজীবী পেশাগত দায়িত্ব। আচ্ছা। হ্যাঁ, সহযোগী অধ্যাপক হিসেবে ইবনে সিনা মেডিকেলে আছি সার্জারির। জি মাধব ভাই আমরা আরেকটা কথা আপনি বলেছেন ওই জি। পলিসি ফোরাম জি প্রেজেন্টার হিসেবে আসলে হেলথ স্বাস্থ্য খাতের পলিসি তৈরি রাতারাতি তৈরি হয় না। জি জামাতের স্বাস্থ্য সংগঠনের পেশাজীবী সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম দীর্ঘ 1 বছর থেকেই স্বাস্থ্য খাতের স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জমা দেওয়া, স্বাস্থ্য সংস্কার, স্বাস্থ্য সুরক্ষা আইন এগুলো নিয়ে আমাদের দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন একটি অভিজ্ঞ এক টিম। তো সেই টিমের পলিসিগুলোই আমরা দীর্ঘদিন থেকে সেখানে কাজ করে যাচ্ছি। তো আমি এখানে আসলে প্রেজেন্টার হিসেবে ভূমিকা পালন করেছিলাম, আচ্ছা সেই টিমের একজন সদস্য হিসেবে। আচ্ছা এটা যে আমার একার পলিসি তা না, স্বাস্থ্য খাত নিয়ে আমাদের দীর্ঘদিনের কাজ আছে। সেই কাজেরই একটা অংশ বিশেষ আমরা জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এমনিতে বাংলাদেশ জামায়াত ইসলামীতে আপনার একটা জিনিস ভালো লাগে না যে আপনি নিজে একজন ডাক্তার, জামায়াতের আমির একজন ডাক্তার, জামায়াতের নায়েবে আমির একজন ডাক্তার, মানে শীর্ষ দায়িত্বে যারা আছেন প্রত্যেকটি পদে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারদের প্রচুর ছড়াছড়ি। এই জিনিসটা কি ভালো লাগে কিনা আপনার? আলহামদুলিল্লাহ, পেশার দায়িত্বের পাশাপাশি দেশের মানুষের জন্য ওনারা তাদের নিবেদন করেছেন, সেই হিসাবে তো এটা ভালো লাগার থাকে। কিন্তু জামাতের তো আসলে কখনো কারো পেশা দিয়ে কোনো নেতৃত্বে কেউ আসে না, সবাই জি। তার যার যোগ্যতা নিয়েই আসে। যেহেতু ইসলামিক সংগঠন, সেখানে একজন চিকিৎসকেরও যে দায়িত্ব, একজন সাধারণ মানুষেরও কিন্তু সেম দায়িত্ব অনুভূতি। তো যার যার যোগ্যতা অনুযায়ী ওনারা ওই অবস্থানে চলে গেছেন, এখানে ওনাদের পেশা কোনো ভূমিকা পালন করেনি। তবে যেহেতু একজন চিকিৎসক হিসাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশার, চল করার একটা সুযোগ ওনাদের হয়েছে, সেটা ওনাদেরকে ইসলামী আন্দোলনের নেতার পাশাপাশি একটা আলাদা বৈশিষ্ট্য বা আলাদা যোগ্যতা হিসাবে হয়তো ভূমিকা পালন করার সুযোগ করে দিয়েছেন। আমাদের আমাদের চিকিৎসকরাও চেষ্টা করছেন তাদের পেশার কাজের পাশাপাশি ইসলামী আন্দোলনের কাছে যতটুকু সময় দেওয়া যায়। তো যারা যাচ্ছেন সবাই আসলে নিজের যোগ্যতায় বা অবস্থানের কারণেই যাচ্ছেন। এখানে কোনো আসলে জামাতে কোনো পারিবারিক ঐতিহ্য, পরিবারতন্ত্র, তারপরে কোনো স্পেশাল কোনো এরকম কোনো নাই। যে আপনি যে কথাগুলো বললেন যে আমিরে জামাতের সাথে আছি, এটাতে আসলে ওনার স্বাস্থ্যগত কারণে যা কাছে যাওয়ার সুযোগ যে ওরকম হয়ে গেছে তা না। নিজেদের অবস্থানটা তৈরি হতে নিজেরা সবাই ডেডিকেটলি কাজ করেন এখানে। বিশেষ কোনো কিছু চাওয়া পাওয়ার সুযোগ এখানে থাকে না আরকি। তো যারা যে অবস্থানে চিকিৎসকরা গিয়েছেন তাদের নিজস্ব যোগ্যতা বলেই গিয়েছেন। আমির জামায়াতকে দেখলাম তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন তিনি বিদেশে চিকিৎসা নিতে না গিয়ে তিনি দেশেই চিকিৎসা করেছেন এবং এটি কি সকল শ্রেণী পেশার মানুষ সাধুবাদ জানিয়েছে। তার যে দেশপ্রেম, সেই দেশপ্রেমকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। যেভাবে যদি সকল ধরনের সকল দলের নেতৃবৃন্দ যদি চিকিৎসার জন্য বাংলাদেশকে বেছে নেয় তাহলে বাংলাদেশের চিকিৎসা খাত আসলেই উন্নত হবে এবং সমৃদ্ধ হবে বলে মানুষ আশাবাদ ব্যক্ত করছে। আমির জামাতের এই যে দেশেই চিকিৎসা করার যে একটি সিদ্ধান্ত, আমরা এমনটি শুনছিলাম যে ডাক্তাররা হয়তো বলছেন তাকে বিদেশের মাটিতে চিকিৎসা নেওয়া দরকার, বাট তিনি তার কঠোর মনোবলের কারণে এবং সিদ্ধান্তের কারণেই আলটিমেটলি দেশের মাটিতে চিকিৎসাটা হলো। তার এই সিদ্ধান্তটা কি কোনো কারণে, আল্লাহ না করুক, যদি আমির জামাতের কিছু হয়ে যেত তখন কি আপনারা এটিকে মেনে নিতে পারতেন? সবকিছুর মৃত্যুর ফয়সালা আসমানের থেকে হয়, জমিনে হয় না। আমাদের যারা দায়িত্বশীল ছিলেন, আমার বাবাকেও দেখেছি, আমির জামাতকেও খুব কাছে থেকে দেখার, যেহেতু উনি পড়ে যাওয়ার পর থেকে আমরা যখন পরীক্ষা-নিরীক্ষাগুলো করছিলাম তখনই জানা গেল যে আসলেই ওনার এই পড়ে যাওয়াটা হার্টের একটা সাডেন সিনকোপাল অ্যাটাক ছিল। তো সেটা করার পরে স্বাভাবিক যখন হার্টের একটা চিকিৎসার কথা আসে তখন মানুষের কাছে প্রথমেই কথা, যেহেতু উনি সময় এরপরে সুস্থ অনুভব করছিলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে অনেক চাপ ছিলেন। ইভেন আমরা যখন ওনাকে বিভিন্ন প্রস্তাবনা দিল, বিভিন্ন দেশ থেকেই আসছিল, কোনো ক্ষেত্রে সরকারি, কোনো দেশ সরকারি খরচে করা, অন্যান্য দেশ নিজের দেশে নিয়ে যাওয়া, প্লাস আমাদের শুভাকাঙ্ক্ষী পৃথিবীর উন্নত দেশ বিভিন্ন জায়গা থেকে চাচ্ছিল যে আপনি এখানে চলে আসেন। শুধুমাত্র যে বেসরকারি উদ্যোগ ছিল তা না, সরকার কর্তৃক কূটনীতিক চ্যানেলেও বিভিন্ন অফার আসছিল যে আপনি আমাদের দেশে চলে আসেন, আমরা চিকিৎসা করাবো। কিন্তু আসলে উনি তো এই দেশের মানুষের জন্যই কাজ করেন। উনি একজন চিকিৎসক হিসেবে উনি কিন্তু এই পেশায় ওনার নিজস্ব প্রতিষ্ঠান ছিলেন, গড়ে আসছেন। নিজের দেশের চিকিৎসার প্রতি যদি একজন চিকিৎসকের রাজনৈতিক ব্যক্তির আস্থা উনি যদি তৈরি করে
করতে না পারেন, উনি শুধু একজন জনপ্রিয় উনি যেন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, উনি একজন চিকিৎসক, তাহলে তো সেটা আমাদের পুরো হেলথ সেক্টরটাকেই আমাদেরকে জাতির সামনে এবং বিশ্বের সামনে একটা অপরিপক্ক এবং আমাদের এটা ক্যাপাবল না এরকম হিসেবে প্রেজেন্ট করছেন। আমরা দেখেছি আমাদের আগে যারা ছিলেন তারা কিন্তু নামমাত্র কারণে চিকিৎসা এখানে গিয়েছেন, হয়তো বিশাল আয়োজন করে একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন, একটা টিকিট কেটেছেন, রুটিন কিছু পরীক্ষা করিয়েছেন, সেটাই ব্যাপক প্রচারণা। যে এবং বিভিন্ন সাইনবোর্ড আমরা দেখেছি, আমার চিকিৎসা যেন এই দেশেই হয়, এরকম অনেক সাইনবোর্ড কিন্তু আমাদের অনেকগুলো হাসপাতালের সামনেই ছিলেন। কেউ একজন হৃদরোগে আক্রান্ত হয়ে গেলেন, তারপরে আর সাহস করেননি। আমাদের প্রাথমিক চিকিৎসা বাংলাদেশের চিকিৎসকরা কিন্তু ওই সময় ওনাকে একটা দলের সাধারণ সম্পাদক, তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো আমাদের এই দেশের ডাক্তাররাই করেছেন। এরপরে পরবর্তীটা আর করার সাহস করেনি, অন্য দেশে যে চিকিৎসা করে আসছেন। এই যে আস্থাহীনতা চিকিৎসা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক সমাজ সবার প্রতি, এটা আসলে আস্থাহীনতাও আমি বলবো না, এটা হচ্ছে আসলে ওনাদের মুখে এক অন্তরে এক, যে বিশ্বাসের জায়গা। ওনাদের আসলে দেশের জন্য রাজনীতি করেন, কিন্তু দেখেছেন ওনাদের সবকিছু আরেক দেশে, ওনাদের সন্তানেরা আরেক দেশে, ওনাদের সম্পদ আরেক দেশে, ওনাদের বেগম পাড়া বিভিন্ন পাড়ায় দেখি চিকিৎসাটাও এরকম। সেই ইমানি শক্তি আসলে ওনাদের নাই। সেই জায়গায় আমিরে জামাত যে ভূমিকা, জামাতের আমির যে ভূমিকা রেখেছিলেন, যে উনি যখন অসুস্থ হয়ে গেলেন, আমরা যখন মেডিকেল বোর্ড করলাম যে এখন ওনাকে এনজিওগ্রাম করা হবে, তো এনজিওগ্রাম করার আগেই আমাদের কাছে সিটি এনজিওগ্রামের রিপোর্ট ছিল, ওনার অনেকগুলো ব্লক ছিল। তো এনজিওগ্রাম করার সময় পরামর্শ ছিল বিদেশে চলে যান, উনি বলছেন যে না, আমরা এনজিওগ্রামটা এখানে করবো। সো আমাদের নিজস্ব যে বোর্ড ছিল, ওকে ঠিক আছে, আমরা তাহলে বাংলাদেশের কার্ডিয়াক চিকিৎসায় যে অন্যতম ইউনাইটেড হাসপাতালের বেশ সুনামের সাথে তারা চিকিৎসা করে আসছেন, আমরা ইউনাইটেড হাসপাতালের সাথে যোগাযোগ করি এবং উনি ওখানে করার জন্য সিদ্ধান্ত নেন। তো এনজিওগ্রাম করার সিদ্ধান্তটা এরকমই ছিল যে এনজিওগ্রাম করে হয়তো যদি কোনো কিছু করতে হয় সেটাও বাইরে গিয়ে করার ব্যাপারেই পরামর্শ অনেকের শুভাকাঙ্ক্ষীদের ছিল, কিন্তু উনি ওনার মনে কি ছিলেন সেটা তখনও আমরা বুঝতে পারিনি। এনজিওগ্রামের রিপোর্ট যখন ফেভারেবল আসেনি, তখন সেটা আমাদের জন্য, তো চিকিৎসক টিমের জন্য প্রথমে একটা আঘাতের মতন ছিল। যখন আমরা দেখলাম যে এখানে হয়তো আমরা ধারণা করেছিলাম রিং পড়ানো বা এরকম কিছুতে হয়তো হয়ে যাবে, যখন দেখা গেলো যে না, ক্রিটিক্যাল ব্লক এবং বাইপাসে চলে যেতে হবে, সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য একটা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। আমি দেখলাম যে উনি খুবই নির্লিপ্ত ছিলেন। ওনার সামনে যখন তখন যিনি আমাদের ডক্টর মমিনুজ্জামান, যিনি নামকরা কার্ডিওলজিস্ট, যখন বললেন যে রিং লাগানোর উপায় নেই, আপনাকে বাইপাস সার্জারি করতে হবে, সময় আছে, আপনারা সিদ্ধান্ত নেন। উনি ওখানেই সেই দিনই সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমার অপারেশন যা যা করণীয় এখানেই হবে। এটা আমাদের তাৎক্ষণিক, এটা জামাতের নির্বাহীর সিদ্ধান্ত। বলে নির্বাহীর সিদ্ধান্ত বা যে কোনো সিদ্ধান্ত আসুক, সেটা আমি জানি যে সিদ্ধান্ত আসবে, আপনি বিদেশে যান, আপনি হার্টের একটা বাইপাস সার্জারি, হার্টের কেটে একটা বড় অপারেশনে যাচ্ছেন, মানুষের এর থেকে বড় অপারেশন তো হয় না, এবং মানুষের শরীরের অপারেশন সর্বোচ্চ অপারেশন, পুরো ঝুঁকি নিয়ে একটা সার্জারি, এই চিকিৎসা দেশে করানোর একটা সিদ্ধান্ত। বলছে হ্যাঁ, আপনাদের যা সিদ্ধান্ত আসে আমি সব মেনে নিলাম, কিন্তু আমার শরীরের ব্যাপারে তো আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি, এটা তো আমার নিজের শরীর। বলে যে হ্যাঁ জি, এটা আপনার সিদ্ধান্ত, যে আপনাদের সিদ্ধান্ত আমরা মেনে নিলাম, আপনার সকল পরামর্শ, সকল আপনাদের যতগুলো বিভিন্ন জায়গা থেকে যতগুলো চিকিৎসার অফার ছিল সবগুলো আমি শুনলাম, সবাইকে ধন্যবাদ, তা আমার নিজের শরীরকে আমাকে সিদ্ধান্ত নিতে দেন, আমি এদেশেই চিকিৎসা করাবো। এবং উনি বললেন যে দুপুরবেলা ওনার রিপোর্ট আসলো, উনি বললেন বিকেলবেলা উনি সিদ্ধান্ত নিলেন। তো সেদিন ছিল বৃহস্পতিবার, আচ্ছা বুধবার ছিল সম্ভবত, বুধবার বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার ছিল, যে ডাক্তারের সাথে যিনি সার্জন জাহাঙ্গীর কবির স্যার, প্রফেসর, ওনার সাথে যে ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে কথা বলেন, আমার সিদ্ধান্ত ওনাকে জানিয়ে দেন। ডক্টর জাহাঙ্গীর কবিরও জানেন না যে এই ধরনের একজন লোকের অপারেশন ওনাকে করতে হবে ইমিডিয়েট। ওনাকে খবর দেন, আমার দিক থেকে দ্রুততম সময় উনি যদি সময় ব্যবস্থা করে দিতে পারেন, আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। আচ্ছা, তো আমরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কাছে ওনার মেসেজ পৌঁছালাম, উনি নিজেই চলে আসলেন। উনি বললেন আমি একটু সময় নিই, আমি একটু চিন্তা করি। তো উনি বৃহস্পতিবার দিন উনি একটু সময় নিলেন, ওনাকে দেখে গেলেন, উনি নিজেই আলোচনা করলেন, ওনার টিমের সাথে আলোচনা করলেন জিনিসগুলো নিয়ে। উনি বললেন যে ইনশাল্লাহ আমরা প্রস্তুত, আমরা আগাবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই দেশের একজন ওই সময়ে এই ধরনের একজন সারা দেশের সমস্ত মানুষের ফোকাস যেখানে, এবং ওই সময়টায় জুলাইয়ের সময়টায় একটু রাজনীতিক এখনও স্টেবিলিটি আসে নাই, নির্বাচন, এগুলো নিয়ে অনিশ্চয়তা অনেক কিছুই ছিল। সে সময় ডাক্তার শফিকুর রহমানের এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া শুধুমাত্র ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ছিল না, এটা দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল। উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে
শুধু বলেছিলেন যে শুনো একটা দোয়া করো যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের হাতের সাথে যেন ফেরেশতাদের হাত থাকে বা মানুষের দোয়া থাকে, আল্লাহু বাকিটা আকবার। সবকিছু ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এটা ওনার একটা বলছেন, তোমরা শুধু এই দোয়াটা করো, আল্লাহ। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। এবং পুরো প্রক্রিয়াতেই উনি আলহামদুলিল্লাহ, আমরা যে সাপোর্ট হাসপাতাল থেকেও পেয়েছি, চাপ ছিল, বিভিন্ন রকম চাপ ছিল। আপনি জানেন যে আমাদের মানুষের বিভিন্ন রকম চাপ, ষড়যন্ত্র, এগুলো অনেক কিছুই মানুষের মনে ঘুরপাক খায়, হ্যাঁ, যে এমন একটা সময় সে সিদ্ধান্ত নিচ্ছে, অনেক চক্রান্ত, অনেক কিছু থাকতে পারে। হুম। উনি ওগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেখানে নেমেছেন। আমাদের চিকিৎসক টিমও দিনরাত পরিশ্রম করেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে একটা মাইল ফলক হবেন, যে ধরনের একটা সর্বোচ্চ অপারেশন, হুম। এটা কোনো ছোটোখাটো অপারেশন ছিল না। এরকম একটা চিকিৎসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি, যেখানে আমাদের মানুষজন ছোট্ট একটা চোখের চিকিৎসা করানোর জন্য, একটা ছোট্ট একটা পিত্তথলির পাথরের চিকিৎসা করানোর জন্য আমেরিকায় চলে যান, যিনি টিকিট কেটে চোখের রুটিন চেক আপ করেছেন, কিন্তু অপারেশন কিন্তু ওনারা বাইরেই করে আসেন। হ্যাঁ। ছোট ছোট অপারেশনগুলো ওনারা কেউ সাহস করেননি এখানে করানোর। সেখানে এর থেকে বড় অপারেশন আর হয় না। সেটা ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজের আমিরে জামাত করেছেন। এটা উনি শুধু, ওনার একটা আত্মবিশ্বাস তো ছিলেন, যেহেতু ওনারা বিশ্বাস করেন মৃত্যুর ফয়সালা বিদেশে গেলে সেদিন ওখানেও ওনার মৃত্যু হতে পারে। হ্যাঁ। সুতরাং যেহেতু ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে এবং উনি একজন চিকিৎসক, সেই হিসাবে উনি মনে করেছেন যে না, আমাদের চিকিৎসার প্রতি ওনার আস্থাও আছেন এবং আর আমাদের চিকিৎসকরা যোগ্যতা সম্পন্ন। ওনাদের প্রতি আস্থাহীনতার জায়গায় আমরা সে আস্থা উনি রেখেছেন এবং তারাও অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটা করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময় আমাদের চিকিৎসকদের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ আমরা হ্যাঁ, পেয়েছি। এটা এবং প্রফেসর জাহাঙ্গীর তাই বলেছেন যে উনি তো 30,000-এর উপর হার্টের অপারেশন করেছেন, কিন্তু এই যে আস্থা রাখলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, এটা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে ইনশাল্লাহ মাইল ফলক হবে। শুধু যেটা কোনো চিকিৎসার ক্ষেত্রে না, এই যে আমার দেশের চিকিৎসা, আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা, সব কিছুর প্রতি আস্থায় আমরা যদি এক্সাম্পল হিসেবে সেট না করি, তাহলে আমরা এই দেশে যারা রাজনীতি করছেন তারা মানুষের কাছে কী দেব? জনগণের জন্য রাজনীতি করি আমরা, সেই জনগণের জন্যই সব যে সুবিধা, সেই সুবিধা যদি আমার আস্থা যদি আমি তৈরি করতে না পারি, এই দেশের প্রতি আমার আস্থা না থাকলে আমি কীভাবে এই দেশের রাজনীতি করব? এক্স্যাক্টলি। এখন আমিরে জামাতের এই যে দেশব্যাপী সফর, তার কি কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে এই মুহূর্তে? না, আলহামদুলিল্লাহ উনি তো একজন যুবকের মতন সফর করে বেড়াচ্ছেন। ওনার দিন-রাত ছুটে দিনরাত বেড়াচ্ছেন। উনি ছুটে বেড়াচ্ছেন। ওনার সাথে যদিও একজন চিকিৎসক টিম সার্বক্ষণিক থাকছেন, কিন্তু আমার মনে হয় ইনশাল্লাহ এটা প্রয়োজন হবে না। আমরা সাপোর্টিভ টিম থাকছি। উনি একজন, ওনাকে দেখলে প্রৌঢ় মনে হলে উনি আসলে একজন যুবকের মতন। ওনার চলাফেরা, ওনার নিয়ম শৃঙ্খলা, উনি অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকেন এবং ইনশাল্লাহ সারা দেশব্যাপী যে উনি ঘুরে বেড়াচ্ছেন, সেটা এই দেশের মানুষের জন্যই উনি ছুটে বেড়াচ্ছেন। এবং এক্ষেত্রে ওনার ওই অনুভূতিও নাই যে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি আবার হয়ে যাই, মৃত্যু, ওই যে যারা বিশ্বাস করেন যে মৃত্যুর ফয়সালা যেদিন হবে, সেদিন আপনি তো 1 সেকেন্ডও সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন না। হ্যাঁ। সুতরাং ফয়সালা তো নির্ধারিত সময় আমি জানি না কবে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত মানুষের ওই নির্ধারিত সময় যাওয়ার আগ পর্যন্ত কাজ করার কথা কাজ করতে হবে। তো বড় একটা অপারেশনের পরেও ইনশাল্লাহ উনি সুন্দরভাবে, আল্লাহ এখন পর্যন্ত রিকভারি হয়েছেন এবং আলহামদুলিল্লাহ স্বাস্থ্যগতভাবে আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমির জামাত তো বিদেশে চিকিৎসা না নিতে গিয়ে একটি এক্সাম্পল সেট করেছেন। বাট আমাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে হয়। সেটি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বলি, অথবা আপনি আমেরিকার কথা বলেছেন, ইংল্যান্ড। ইনফ্যাক্ট আমরা পার্শ্ববর্তী দেশেও কিন্তু অনেকেই চিকিৎসার জন্য যায়, হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায়। এই যে বিদেশ প্রবণতার কথা বলি, অথবা বিদেশের উপর যে নির্ভরশীলতার কথা বলি, এই জায়গা থেকে বের হয়ে আসার যৌক্তিক কোনো সমাধান কি আছে আসলে আদৌ? জি। বিদেশে আপনি জানেন, আমাদের স্বাস্থ্য খাতের, আর জেনে আশ্চর্য হবেন, টোটাল বাজেট 41 থেকে 41,000 কোটি টাকা, 41,900 কোটি টাকা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানুষ, এই দেশের মানুষ প্রায় প্রতি বছর 60,000 কোটি টাকা বিদেশে শুধু চিকিৎসা বাবদ দিয়ে আসে। বাজেটের চাইতেও বেশি। এটা আমাদের বাজেটে, তাহলে ফরেন কারেন্সির উপর আমাদের একটা বিশাল অংশ, লিগ্যাল ইলিগ্যাল বিভিন্ন চ্যানেল, এটা আমাদের অর্থনীতির জন্য একটা ফরেন কারেন্সিকে আমরা ব্লিডিং বলি, যে আমাদের এত পরিমাণ বৈদেশিক মুদ্রা যে এত কষ্ট করে দেশে আসে, এটার একটা অংশ চলে যায়, মানুষ ব্যয় করে আসে বিদেশি চিকিৎসা বাবদ। এই যে হেলথ ট্যুরিজমের নামে বিভিন্ন জায়গায় যাচ্ছে, টুরছে, এটার ব্যাপারে আমাদের একটা ফোকাস আছে যে বাংলাদেশে মানুষের, দেখেন সবাই তো, আমরা তো গরিব মানুষের চিকিৎসা নিয়ে চিন্তা করছি, কিন্তু যার সামর্থ্য আছে সে কি তার চিকিৎসার জন্য বিদেশে যাবে না? হ্যাঁ, যাবে, কিন্তু আমরা তাদের এই যাওয়াটাকে কিভাবে বন্ধ করতে পারি, সেই সক্ষম হাসপাতালগুলো যদি আমাদের দেশে করতে পারে স্বাস্থ্যসেবার, সেই জায়গাতেও আমাদের কিন্তু প্ল্যান আছে যে আপনি মানুষ, তাহলে সেক্ষেত্রে আমাদের যে চিন্তা যে আন্তর্জাতিক মানের কিছু হাসপাতাল করা,
সেগুলা পাবলিক প্রাইভেট প্রপার্টি মানে পার্টনারশিপেও হতে পারে, ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্টে হতে পারে। আমাদের কাছে অলরেডি অনেক দেশেরই প্রপোজাল আছে বা অনেক দেশই চেষ্টা করছেন স্বাস্থ্য খাতে করার, কারণ অনেক চিকিৎসা, বিশেষ করে ক্যান্সারের চিকিৎসা, তারপরে অনেক রোবোটিক চিকিৎসাগুলো এখন চালু হয়ে গেছে। আমাদের দেশেও কিছু প্রাইভেট সেক্টরে শুরু হচ্ছে। তো এরকম উন্নত মানের অনেক চিকিৎসা এখন আমাদের দেশে এসে পৌঁছাতে পারেনি। তাহলে এই কাজগুলো বাংলাদেশ সরকারের পক্ষে তার নিজস্ব অর্থায়নে করাটা কঠিন। তাহলে আমরা এই যে ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট অথবা পিপিপির আন্ডারে আমাদের প্ল্যান আছে যে আন্তর্জাতিক মানসম্পন্ন আরও কিছু হাসপাতাল করা, এবং আমরা এটা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কথা যে রিভার্স হেলথ ট্যুরিজম, এটা আমাদের প্ল্যান। হেলথ ট্যুরিজমটাকে রিভার্স করে নিয়ে আসা। আমি 60,000 কোটি টাকার মতন অর্থ যদি আমি বিদেশে যাওয়াটা বন্ধ করতে পারি, আপনি জানেন বন্ধ্যতা চিকিৎসায় প্রচুর মানুষ বিদেশে চলে যায়, এটা আস্তে আস্তে কমে আসছে। যে আমাদের সেই দক্ষ জনশক্তিও তৈরি করা। আমরা কিন্তু ডক্টর খালেদুজ্জামান উদাহরণ চাই, ওনার কাছে 17টা দেশ থেকে এই পর্যন্ত চিকিৎসা করতে আসছেন শুধুমাত্র নিজের দেশের মানুষ। হিউজ ব্যাপার। তাহলে রিভার্স হেলথ ট্যুরিজম আমাদের প্ল্যান, যে এই চিকিৎসাগুলো, এই যে সেক্টরের চিকিৎসাগুলো, আমরা ক্যান্সারে ফোকাস করব, যে এই চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে হবে না, এবং সেটা সরকারি না বেসরকারি পর্যায়ে এরকম উদ্যোগ গ্রহণ করা। তাতে হবে কি, মানুষের এই আমাদের দেশে দুইটা কাজ হবে। একটা যে বৈদেশিক মুদ্রাটার ব্যাপক সাশ্রয়ী হবে, এত কষ্ট করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসছেন, সেটা আবার আমাদের চিকিৎসা বাবদ চলে যাচ্ছে আমাদের দেশ থেকে, এটা যেমন বন্ধ হবে। 2 নম্বর হচ্ছেন যারা এই যে আস্থা, যারা মনে করছেন যে না আমাদের এক্সিস্টিং জায়গায় আস্থা নাই, এরকম আস্থা আমরা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করব। এবং এই রিভার্স হেলথ ট্যুরিজম, এবং আস্তে আস্তে আমাদের দেশের যদি হেলথ সেক্টরটা ট্যুরিজমের দিক থেকে অ্যাক্টিভ হয়, তাহলে বিদেশের অনেক পার্শ্ববর্তী দেশের না হলেও নেপাল, ভুটান, অনেক দেশের মানুষ এখানে এখন, যেমন নেপাল, ভুটান থেকে ডাক্তার চিকিৎসার জন্য চিকিৎসক হিসেবে আসছেন, একসময় রোগী হিসেবেও তারা এখান থেকে ডাক্তারি শিখে। আমি জানেন যে ভুটানের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেলের ছাত্র ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম তারা ডাক্তার হয়ে গেছেন, তাহলে তাদের রোগীরাও একসময় এখানে আসবে। তো আমাদের প্রথম ফোকাস হচ্ছে যারা বিদেশে নিজের দেশের মানুষ চিকিৎসায় যাচ্ছেন, কোন চিকিৎসা যাচ্ছেন। ইনফার্টিলিটি একটা ছিল, ক্যান্সার ছিল, অলরেডি আমরা মনে করি যে সেই সক্ষমতা বাংলাদেশের হয়ে গেছে। তাহলে এগুলো যদি আমরা আস্তে আস্তে কমাতে পারি, আমরা কাউকে বাধা দিব না। হ্যাঁ, এবং দ্বিতীয় এক্সাম্পল আমরা সেট করতে চাচ্ছি যে আমির জামাত নিজে করেছেন। আমাদের কিন্তু একটা কমিটমেন্ট আছে, আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন, তারাও তাদের চিকিৎসাগুলো নিজের দেশেই করাবেন। আমরা সেটা উদ্বুদ্ধ করাচ্ছি যে আপনার চিকিৎসা আপনার কারণ। আমরা শুধু আমির জামাত না, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির, উনি অসুস্থ হলেন কিছুদিন আগে, হার্ট অ্যাটাক হলেন। ওনার হার্টের চিকিৎসা এত ক্রিটিক্যাল ছিল, সিঙ্গাপুরে যাওয়ার অফার ছিল, উনি বলছে যে না আমি সিঙ্গাপুর যাবো না, ওনার চিকিৎসা আমরা বাংলাদেশেই করিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ক্রিটিক্যাল চিকিৎসা, ওনার ক্রিটিক্যাল অসুখ নিয়ে উনি ছিলেন। তাহলে আমাদের জনপ্রতিনিধিরা, আমরা তো আমাদের নিজেকে উদাহরণ হিসেবে দিচ্ছি যে আমাদের যারা দেশকে আমরা যারা নেতৃত্ব দিতে যাচ্ছি, তারা তাদের চিকিৎসা এদেশের চিকিৎসকদের উপর আস্থা নিয়ে করছি। এদেশের মানুষের জ্বর, সর্দি, কাশির জন্য বিদেশে যাওয়ার দরকার নাই, ঘুরে আসলাম হেলথ ট্যুরিজম, সেটা আমরা আস্তে আস্তে কমাতে চাচ্ছি। তাতে বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে, চিকিৎসার প্রতি আস্থাও আসবে। সেই ধরনের অনেকগুলো হাসপাতাল ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে আমাদের দেশে। মানে ভাই, আমাদের দেশের স্বাস্থ্য খাতে আমির জামাত তিনি আস্থা রেখেছেন, এটা তো আলহামদুলিল্লাহ একটা ভেরি গুড সাইন। কিন্তু আমাদের দেশের স্বাস্থ্য খাতে কিন্তু আমরা ব্যাপক অনিয়মও লক্ষ্য করি, আমরা ব্যাপক দুর্বলতা আমরা দেখি। আমরা এখানে দেখি যে আমাদের এখানে ওষুধের দাম বেশি, এখানে অপারেশন ঠিক মতো হয় না, এখানে ওটি পাওয়া যায় না, এখানে আইসিইউ সংকট রয়েছে, বিভিন্ন জায়গায় নানাবিধ সমস্যাগুলো রয়েছে। এত সমস্যার মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে আপনারা তো একটা চমৎকার স্বাস্থ্য পলিসি আপনারা প্রেজেন্ট করেছেন যে এই সমস্যাগুলো আপনারা দূর করবেন। আমি একটু জানতে চাই যে আপনারা দেশের জন্য মোটা দাগে কী কী প্রবলেম ফাইন্ড আউট করেছেন ফার্স্ট অফ অল, এবং এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আপনারা কী কী কর্মসূচি হাতে নিয়েছেন। প্রথমে যদি একটু সমস্যাগুলো বলেন মোটা দাগে। স্বাস্থ্য খাতে বাংলাদেশ জামায়াত ইসলামীর স্বাস্থ্য টিম দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, আমাদের মানুষের যে প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে ভালো স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার মতন ব্যবস্থা নাই। আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে আপনার একজন ব্যক্তি তার প্রায় 70%, সেটা তার মানে হচ্ছে মানুষের সরকার যতই সুবিধা দেখ, প্রায় 70% তার নিজের পকেট থেকে খরচ করতে হয় চিকিৎসার জন্য। যাদের সামর্থ্য আছেন তারা তো 100%ই করছেন প্রাইভেট সেক্টরগুলোতে, সেটা আমাদের হিসাবে নাই। কিন্তু সরকারি সহযোগিতা নিয়েও দেখা যাচ্ছে যে একজন মানুষ তার 70%-এর বেশি খরচ করতে হচ্ছে নিজের ওষুধের বিল, ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, এগুলো নিজের দিতে হচ্ছে। ঠিক আছে, স্বাস্থ্য খাতে
কাজ স্বাস্থ্যের কেউ যদি অসুস্থ হয়ে যাওয়াটা আমাদের দেশের মানুষের জন্য যে একটা শুধুমাত্র অসুস্থতা তা নয়, তার একজন পরিবার জন্য একটা চাপ। মানুষের সহায় সম্পত্তি নিঃস্ব হয়ে যাচ্ছে। জি জি যেমন অনেক পরিবার কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যের খরচ বহন করার জন্য স্বাস্থ্য চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। তার নির্ধারিত সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, জায়গা জমি বিক্রি করে দেওয়া লাগছে, এরকম একটা অবস্থান আছে। জি তো আমাদের চ্যালেঞ্জ তো একটা হচ্ছে যে সমস্ত জায়গায় বাংলাদেশে উন্নত মানের স্বাস্থ্যসেবা বা একটা স্বাস্থ্যসেবার সুযোগ পৌঁছে দিতে পারি নাই আমরা, এবং স্বাস্থ্য খাতের ব্যয় এটা আমাদের মানুষের জন্য একটা বিশাল মানে ক্রিটিক্যাল, প্লাস স্বাস্থ্য কর্মীর সংকট, অব্যবস্থাপনা। আমরা যে চ্যালেঞ্জ হলো অব্যবস্থাপনা, আমাদের ফ্যাসিলিটি আছে কিন্তু অব্যবস্থাপনা নাই, দুর্নীতি এমন কোনো ক্ষেত্র নাই বাংলাদেশের ক্ষেত্র, যেহেতু স্বাস্থ্য খাত তার বাইরে নয়। তো এইগুলো আমরা যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলোকে নিয়ে রাতারাতি তো আর সবকিছু পরিবর্তন হবে না, কিন্তু আমাদের যে ফোকাস আমরা যেটা ঠিক করেছি যে মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ, WHO একটা প্রজেক্ট যে আমাদের দেশে 2026 থেকে 2035-এর মধ্যে অন্তত দারিদ্রতার কারণে বা অর্থের কারণে কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এরকম একটা প্রজেক্ট, ইউনিভার্সাল হেলথ কাভারেজের একটা প্রজেক্ট বাংলাদেশে নির্ধারণ করেছে। এবং স্বাস্থ্য কমিশন, সংস্কার কমিশনও সেটার উপরেই হাইলাইট করেছে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যে স্বাস্থ্য ইশতেহার সেটাকেই কাজে লাগিয়ে আমরা এমন কোনো কথা পলিসিতে বলিনি যেটা বাস্তবায়নযোগ্য না, এটা অবাস্তব না। আমরা কোনো কার্ড এগুলোর দিকে ফোকাস করিনি, আমরা কোনো কিছু দিব এরকম না, কারণ স্বাস্থ্য একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি মানুষের জন্য আপনার আমরা ফ্যাসিলিটিগুলো দিব, কিন্তু আপনি মানুষকে কিছু নগদ টাকা দিলেন, কিছু সেবা দিলেন, ভাতা দিলেন, তার থেকে আমাদের কাছে মনে হয়েছে যে মানুষের ন্যায় বিচারের পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য, এটাতে আমরা ফোকাস করছি যে শিক্ষাতে আমরা জোর দিব এবারে, এবং স্বাস্থ্যতে আমরা এবার জোর দিব, কারণ সুস্থ সবল জাতি আমাদের দরকার গঠন করার জন্য। সেক্ষেত্রে আমাদের যে প্রোগ্রামগুলো সেগুলো WHO-র সাথেই ম্যাচিং করেই হয়, যে গ্রাম পর্যায়ে জেলা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরা স্ট্রং করা। কারণ এখন দেখেন যে সমস্ত স্বাস্থ্যসেবাগুলো বড় বড় শহর কেন্দ্রিক, ঢাকা, চিটাগাং, বিভাগীয় শহর কেন্দ্রিক সমস্ত শহর, এবং কিছু কিছু সেবা তো ঢাকার বাইরে কোথাও নাই, মানুষকে ঢাকায় ছুটে আসছে। একটা মানুষ ঢাকায় ছুটে আসা শুধুমাত্র যে হাসপাতালে ঘোরা তা না, একটা মানুষের অনেকগুলো চোখে পড়ে না এমন অনেক কিছু আসে। যেমন একটা মানুষ কর্মক্ষম মানুষ অসুস্থ হয়ে ঢাকায় চলে আসলেন, তার কাজটা কিন্তু বন্ধ, সবার তো আর ফিক্সড চাকরি নাই, তার সাথে কিন্তু পরিবারের অনেকগুলো লোক চলে আসলেন, তাদের একসাথে থাকা, একটা হোটেলে থাকা, যে ব্যয়গুলো চোখে পড়ে না সেগুলো কিন্তু রিলেটেড হয়ে যায়। শুধুমাত্র যে টেস্টের ব্যয়, ওষুধের ব্যয়, অপারেশনের ব্যয়, ডাক্তারের ব্যয় তা না, তার আসা যাওয়ার খরচ, থাকা, খাওয়া, খরচ, সে হোটেলে থাকছে। কতজন মানুষের ঢাকায় আত্মীয় স্বজন আছে, বেশিরভাগই বোর্ডিং এ থাকে। তাহলে দেখেন একজন মানুষ 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য ঢাকায় চলে আসা, চিকিৎসার জন্য যে ব্যয় করতে হচ্ছে তার থেকে একটা মানে চোখে পড়ে না এরকম ব্যয় হচ্ছে তার আসা যাওয়া, এই পরিবারের সদস্যদের কাজ বন্ধ। তাহলে দেখেন এইটাও কিন্তু তার একটা বিশাল তার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেখানে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এসেনশিয়াল চিকিৎসাগুলো, রাতারাতি তো আর আপনার হার্টের অপারেশন জেলা শহরে হয়ে যাবে না, রাতারাতি ক্যান্সারের অপারেশন হয়ে যাবে না, ক্যান্সারের চিকিৎসা হবে না, কিন্তু জরুরি চিকিৎসা, একজন মানুষ নিরাপদ প্রসবের জন্য জেলা শহরে যেন না আসতে না হয়, উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতেই যেন নিরাপদ প্রসব থেকে শুরু করে যা করানো দরকার, সেটা নর্মাল ডেলিভারি হলে নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন যদি প্রয়োজন হয় সেটা, নিরাপদ মাতৃত্বকালীন এবং শিশুকালীন সেবা সেটা দেওয়া। জেলা পর্যায়ে একজনের ক্রনিক ডিজিজগুলো, দেশের আমাদের মানুষের বয়স যেমন বাড়ছে, অসুখগুলোও বাড়ছে, সেদিন লাইফস্টাইলে পরিবর্তন হচ্ছে, ডায়াবেটিস, প্রেশার, কিডনি ডিজিজ প্রচুর বেড়ে যাচ্ছে। এসব সেবার জন্য যদি এখন ঢাকায় আসতে হয়, কিডনি ডায়ালাইসিস সেন্টারগুলো যদি আমরা জেলাগুলোতে নিয়ে যেতে পারি, দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের চিকিৎসাগুলো, হার্টের চিকিৎসাগুলো আমরা জেলা পর্যায়ে নিয়ে যাওয়া, বয়স্ক মানুষের চিকিৎসাগুলো জেলা পর্যায়ে যেন আমরা করে ফেলতে পারি। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে যে উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো। সেখানে এখন উপজেলা পর্যায়গুলোতে বা জেলা পর্যায়গুলোতে কি হয়, সেবা হচ্ছে বেসিকগুলো হয়, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, এর বাইরে কিছু হয় না। কিন্তু আরও কিছু বয়স্ক মানুষের সেবা চালু করা, কিডনির বিভাগগুলো চালু করা, হৃদরোগের বিভাগগুলোকে আরও কার্যকর করা, যেন অন্তত মানুষ এই প্রাথমিক চিকিৎসা এবং এই সাপোর্টগুলো জেলা পর্যায়ে চলে আসতে পারে। এখন তো উপজেলা পর্যায়ে আমরা দেখি যে ইসিজিটা পর্যন্ত ঠিক মতো করা যায় না। আরেকটা জেলা হচ্ছে যে সরকারি জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে এখন পরীক্ষা হয় না,
আমাদের মেশিন আছে, ধরেন আপনি একটা মেশিন কিনলেন, বাজারে একবার কিনতে হয়ে গেল, কিন্তু মেশিনটা আছে, মেশিনটা ব্যবহার হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে গুড গভর্নেন্সের জায়গায়, দুর্নীতির জায়গায় মেশিন কিন্তু কিনা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। জি অপরিকল্পিত কেনাকাটা, দেখবেন কিছু কিছু ইউনিয়ন নিজ নিজ যারা যেখানে জনপ্রতিনিধি ছিলেন, সুযোগ পেয়েছেন, তার হাসপাতালে সে টেন্ডারের মাধ্যমে এমন কিছু যন্ত্রপাতি কিনে রেখেছে যেগুলোর কোনো প্রয়োজন নাই, ব্যবহারের লোক নাই, এবং কিনেই টাকাটা সরে গেছে। একটা জিনিস, নিম্নমানের একটা জিনিস দেখেছেন, একটা যন্ত্রের দাম যদি 1 লাখ হয়, 1 কোটি 2 কোটি টাকাও বাজেট হয়ে গেছে। একটা অপারেশন থিয়েটারের এমন সব চমৎকার জিনিস করা হয়েছে যেটা আসলে ব্যবহার হবে কিনা সেটার অ্যাসেসমেন্ট করা হয়। হাসপাতালে বালিশ কাণ্ড দেখেছিলাম। হ্যাঁ, এরকম দেখেছেন। তো এই যে গুড গভর্নেন্স, আমরা যেটাতে ফোকাস, যে দুর্নীতি মুক্ত স্বাস্থ্য প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেটাও আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এখানে রোগীদেরকে যে খাবারটা দেওয়া হয়, আমি দেখেছি যে টেন্ডার নিয়ে এখানে যে এটা হয়, খাবারের মান আমাদের ইশতেহারে আছে যে সপ্তাহে অন্তত একদিন, যে কোনো দিন র্যান্ডমলি খাবার পরীক্ষা করে মান ঠিক রাখার জন্য নজর রাখা। আসলে স্বাস্থ্য খাতে দুর্নীতি, সেটা চোখে না লাগলেও বিশাল দুর্নীতির জায়গা হচ্ছে, কিন্তু সেটা মানুষ উপলব্ধি করতে পারে না, যেহেতু স্বাস্থ্য সে তার নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাঁচার জন্য চেষ্টা করে প্রাইভেট সেক্টরে চলে যায়। আমি যেটা বলছিলাম যে মানুষের পকেটের খরচ কমানোর অনেকগুলো রাস্তা আছে। আমরা যদি এই যে ধরেন গুরুত্বপূর্ণ, আপনি দেখেছেন যে ডেঙ্গু চিকিৎসা বা ইয়াগুলো আছে, এসেনশিয়াল কিছু টেস্টের দাম সরকার নির্ধারণ করে দিচ্ছে। এতে হয়েছে কি, মানুষ এগুলা সমস্ত ডায়াগনোসিস সেন্টারগুলো এগুলো করতে বাধ্য করেছে। এখন সরকারি হাসপাতালে কিন্তু আপনার মেশিনারিজ আছে, কি নাই, লোক নাই, ডাক্তার নাই, টেকনোলজিস্ট নাই, স্বাস্থ্যসেবা কর্মী নাই। হ্যাঁ, নিয়োগ প্রক্রিয়াগুলো বন্ধ হয়ে আছে, বাজেটগুলোর একটা অংশ কিন্তু ফেরত চলে যায়, কারণ আপনি নির্ধারিত এতজন চিকিৎসক, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন 28 জন চিকিৎসক, পোস্টিং কাজ করছেন 5 জন, কিছু আছেন ডেপুটেশনে, কিছু এরকম কিছু পোস্ট ফাঁকা, এরকম ভাবে আছেন। এই যে অনিয়মগুলো বিভিন্ন জায়গায় আছে, সেই জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে আমরা চিকিৎসা সেবা পৌঁছাতে পারছি না। সেক্ষেত্রে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট যে আমরা চিন্তা করে দেখলাম যে মানুষ সরকারি হাসপাতালে ডাক্তারের রিসিট দেখে দিচ্ছে, কিন্তু চিকিৎসার জন্য তাকে টেস্টের জন্য বাইরে যেতে হচ্ছে। এসেনশিয়াল অত্যাবশ্যকীয় চিকিৎসাগুলো, কোনো হাসপাতালে এক্সরে মেশিন দীর্ঘদিন নষ্ট, আল্ট্রাসোনোগ্রাফি নষ্ট, সিটি স্ক্যান তো পরের কথা, ন্যূনতম ব্লাড টেস্টগুলোও হচ্ছে না, ইমার্জেন্সি টেস্টগুলো দুপুর 1টার পরে বন্ধ, 2টার পর থেকে অন্য। তাহলে এটাতেই হচ্ছে যে এই যে এখন চিকিৎসা একটা সিন্ডিকেট, কমিশন বাণিজ্য প্রতিষ্ঠান কিছু গড়ে উঠেছে হাসপাতাল গেটের পাশেই, তারা হচ্ছে এগুলো করছে, জরুরি সার্ভিস দিচ্ছে। আমাদের একটা যে অন্তত জরুরি এই সেবাগুলো, সব টেস্টগুলো তো আর এড়াতে হবে না, কিন্তু ইমার্জেন্সি টেস্টগুলো 24 ঘন্টা যদি সরকারি হাসপাতালে করা যায়, তাহলে কিন্তু একটা মানুষের ইমিডিয়েট 24 ঘন্টা কিছু টেস্ট করার, তাহলে কিন্তু খরচ কমে গেল। তাকে একটা বড় টেস্টের জন্য বাইরে যেতে হয়তো লাগতে পারে, কিন্তু বেসিক টেস্ট, ব্লাডের কিছু টেস্ট, গুরুত্বপূর্ণ পরীক্ষা, এগুলা সরকারি হাসপাতালে যদি সে নিয়মিত পেয়ে যায় তাহলে হয়ে গেল। সেটা কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা, একটা বিশাল খরচ তার চলে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ডাক্তার দেখাতে পারছে, কিন্তু সে টেস্টগুলো করা যাচ্ছে না, টেস্টের রিপোর্টও পাচ্ছে না, রিপোর্ট আসতেছে একদিন পরে। এই জায়গাগুলোতে তত্ত্বাবধায়ক যিনি আছেন তার একটা ভূমিকা আছে, যারা সুপারভাইজিং করছেন, ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের ব্যাপার আছে। একটা ফাংশনিং রাতারাতি হাসপাতাল রিক্রুটমেন্ট হয়ে যাবে না। তা আপনি একটা যন্ত্র কিনে দিলেন, কিনে দিয়ে কিন্তু কাজ শেষ। এখন যন্ত্র 24 ঘন্টা এটাকে কাজে লাগানোর জন্য, এবং এটা নষ্ট হয়ে গেলে, এখন দেখা গেলো যারা যন্ত্র কিনে গেলেন, একটা এক্সরে মেশিন কিনে গেলো, কিন্তু এই যন্ত্রটা মেনটেনেন্স করার জন্য বা সার্ভিসিংয়ের জন্য বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এগুলোও নাই সব জায়গায়। প্রাইভেট হাসপাতালগুলোতে আছে, একটা মেশিন খারাপ হয়ে গেলে সাথে সাথে ঠিক হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার দেখে এসে নিচ্ছে। একটা অ্যানেস্থেশিয়ার মেশিন নষ্ট হয়ে গেল, একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, এটা তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আলাদা। সেরকম ভাবে একটা যন্ত্র কিনে দেওয়াই না, এটা নষ্ট হয়ে গেল, আবার রিপোর্ট যাও, সেটা ঢাকায় আসো, লোক আসো, 2 মাস 3 মাস বিকল করে রাখাও যেমন হচ্ছে, আবার বিকল হয়ে যাওয়ার পরে ঠিক হতেও সময় লাগছে। তাই সুতরাং এই যে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা, শুধুমাত্র ডাক্তার নিয়োগ দিলে তো হবে না, নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট যারা স্যাম্পল নিচ্ছেন, ল্যাবে যারা কাজ করছেন, যন্ত্রপাতি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম ব্যাপক রিক্রুটমেন্টের আমাদের প্ল্যানিং আছে। এটার জন্য যে বাজেট শর্টেজ তা না, বাজেট কিন্তু সরকারের একটা বিশাল হেলথ বাজেট, আমরা কিন্তু ব্যাপক ফেরত চলে যায়। দক্ষতা, এই যে ডেভেলপমেন্ট বাজেটগুলো ফেরত চলে যায়, মেডিসিনের বাজেট অনেকগুলো ফেরত চলে যায়, বেতনের যেহেতু নাই, পোস্ট ফাঁকা, বাজেট চলে যায়। আসলে দক্ষ ব্যবস্থাপনাটার ঘাটতির কারণেই হচ্ছে।
ওই যে বিভিন্ন সিন্ডিকেটের নাম শুনে যান, বিভিন্ন রকম দেখেন কাণ্ড, যেমন বালিশ কাণ্ড শুনলেন, বিভিন্ন রকম এরকম কাণ্ড, মন্ত্রীরা এরকম বিভিন্ন রকম ছিলেন যারা এরকম সিন্ডিকেট করে, তারাই শুধু লাভবান হয়েছে। সুতরাং এই অব্যবস্থাপনাটা যদি জামাতের সরকার ইনশাল্লাহ আসে, দূর করতে পারে, তাহলে কিন্তু গুড অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হেলথের আস্থা মানুষের কাছে ফিরিয়ে আনা, আমরা আসলে হাত দিয়েছি আস্থাতে ফিরে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা। জামাতের কিছু বেসরকারি স্বাস্থ্য সংস্থা আছেন যারা জানেন, নাম নিতে চাচ্ছি না, কিন্তু এরা কিন্তু রেপুটেশনের সাথে আস্থার জায়গা তৈরি করেছে। এখন জামাত যেহেতু বেসরকারি খাতে স্বাস্থ্যের অন্তত একটা দৃষ্টান্ত প্রদর্শন করতে পেরেছেন, এদেশের মানুষের কাছে আস্থার প্রতীক হতে পেরেছেন। জামাতের যে প্রতিষ্ঠান আছে তারা তো কাউকে কোনো কমিশন দেয় না, তারা কোনো একজন ওখানে যারা কাজ করেন কোনো কমিশন পান না, তাদের চিকিৎসা কোনো ড্রাগ ওষুধ লেখার মাধ্যমেও পান না, তাদের কোনো চিকিৎসার জন্য পান না। একটা যেই বরং চিকিৎসার টেস্টের খরচ কিভাবে চলে, যে নির্ধারিত যে কমিশন বা যেটা আছেন, এটা একটা এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের। এক্ষেত্রে চিকিৎসকদেরও ভূমিকা পালন করতে হবে। তো জামাত তার কিছু প্রতিষ্ঠান, জামাতের প্রতিষ্ঠান আমি বলছি, জামাত মোনা যারা এই সময় কাজ করেন, তারা তো এরকম দৃষ্টান্ত সারা দেশেই রেখেছে যে এটা সম্ভব। তাহলে অন্তত আমরা মনে করি স্বাস্থ্য খাতে আমাদের দ্বারা পরিবর্তন করা সম্ভব, আমরা ফিরিয়ে আনা সম্ভব। আমরা যদি বেসরকারি স্বাস্থ্য খাতে একটা আস্থার জায়গায় চলে আসছি, আমরা ইনশাল্লাহ সরকারি স্বাস্থ্য খাতকেও আমরা আস্থার জায়গায় নিয়ে আসবো। সেক্ষেত্রে চ্যালেঞ্জ তো একটা থাকে যে চিকিৎসককে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ। একজন চিকিৎসক হিসেবে আমার একজন চিকিৎসক একজন গ্রামে থাকবেন, তার সে অবকাঠামো আছেন কিনা, একজন সরকারি কর্মকর্তা গ্রামে থাকবেন, সে অবকাঠামোগুলো কী অবস্থায় আছেন। আমি একজন চিকিৎসককে অর্ডার দিয়ে দিলাম, সেটা দিয়েই শেষ। এখন ওনাকে তো আমি জোর ওনার ওখানে থাকার পরিবেশ আছে কিনা, নিরাপত্তা আছে কিনা, সেটাও ট্রু। তৈরি করবো যে আমাদের দেখেন শুধুমাত্র যে স্বাস্থ্য এবং শিক্ষা তা না। আমি তো জেলায় বড় হয়েছে, আমার বাবা জেলায় ছিলেন, আমি জেলার স্কুল থেকে পড়ে আসছি, কিন্তু এখন জেলার স্কুলগুলোতে তো পড়ছে না, পড়ালেখা নাই। আমাদের যিনি জেলায় ডাক্তার করেন, যিনি চিকিৎসক আছেন, তাদের সবাই সন্তান ঢাকায়। কেন? কিন্তু আমি তো জেলা থেকে পড়ে এসে আমি ডাক্তার হয়েছি, আমার সাথে অনেকেই ডাক্তার হয়েছেন, খুব সুনামের সাথে কাজ করছেন। আমরা তো গ্রাম থেকে উঠে আসা ছেলে। শিক্ষা ব্যবস্থাটাকে আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানে কি, মানটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে গ্রামের শিক্ষা ব্যবস্থা শহরের শিক্ষা ব্যবস্থা এক করতে গিয়ে যে সেই ভালো মানের স্কুলগুলো আর সেই মানে আসলে আমাদের এখন প্রত্যেকটা বিষয় এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, শুধু স্বাস্থ্য খাতের সাথে কিন্তু শিক্ষা আমাদের জন্য এই জন্য জড়িত যে একজন চিকিৎসক, একজন সরকারি কর্মকর্তা তার পরিবারকে নিজের জেলায় রাখবেন কখন। যেখানে আমাদের এমপিরা জনপ্রতিনিধিরা বিদেশে পাঠিয়ে দেন কেন? তাদের আখের গোছাচ্ছে না, আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়ে নিজের ছেলেদের ঠিক রাখছে। তাহলে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য দুইটা কিন্তু পাশাপাশি। আমরা যদি ভালো স্কুলগুলো যদি ভালো না করতে পারি, শিক্ষা ব্যবস্থাও আমাদের কিন্তু যিনি শিক্ষায় আছেন ওনার থেকে শুনবেন যে ব্যাপক পরিবর্তন। আমরা জেলা পর্যায়ে আবার সেই শিক্ষা, ভালো স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো, শুধুমাত্র ট্রেডিশনাল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা এবং ওই শিক্ষাগুলোকেও ঢেলে সাজানোরও। তাহলে একজন চিকিৎসক গ্রামে যাবেন, তিনি দেখবেন যে তার ভালো স্কুল নাই, তার ছেলেটা তিনি গ্রামের মানুষের সেবা করছেন, কিন্তু তার পরিবার একজন মহিলা গ্রামে পড়ে থাকছেন, তার বাচ্চা কাছে তো মায়ের সাথেই থাকবেন, তার যে স্ট্যান্ডার্ডটা সেটা তিনি মেইনটেইন করতে পারছেন না গ্রামে। আমরা তো পড়ে আসছি, তাহলে এখন নাই কেন? স্কুলের মানটা সে জায়গায় নাই, প্রতিষ্ঠানগুলো সে জায়গায় নাই। তাহলে স্কুল শিক্ষা সে জায়গায় যখন আসবে, একজন চিকিৎসক যখন নিরাপত্তা সেখানে পাবেন, ভবিষ্যতে যদি দেখেন যে না, অন্তত একটা ম্যাট্রিক পর্যন্ত, একটা ইন্টারমিডিয়েট পর্যন্ত তার সন্তানকে তিনি তার কাছে রেখেই তো মানুষ করতে পারছেন, তাহলে তিনি তার সন্তানকে যদি সে জায়গায় রাখতে পারেন, তাহলে তিনি তো সেখানে থাকবেন। তার একটা আপনার কথায় কয়েকটা জিনিস ক্লিয়ার হলো। এক হলো, যদি প্রান্তিক পর্যায়ে, জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে ডাক্তাররা আসলে সেখানে অবস্থান করেন, তাহলে মানুষ চিকিৎসা পাবে। এক, দুই হচ্ছে আপনি যেমনটি বললেন যে সেখানে বিভিন্ন মেশিনারিজ যদি আমরা প্রোভাইড করতে পারি, তাহলে মানুষ সেখান থেকে বিভিন্ন টেস্ট করা, এগুলো দেখা যাবে সরকারি হাসপাতাল থেকে করতে পারছে। আমি একটু জানতে চাইবো, আমাদের দেশের যে ঔষধের উচ্চ মূল্য, মানুষ আসলে এত দাম দিয়ে ওষুধ কিনে খেতে পারছে না, ফলে এই সেক্টরটাতে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? এটার আগে আমি আগেটাতে একটু বলে যাই, অ্যাড অন, যে শুধুমাত্র 18 কোটি মানুষের কিছু এমবিবিএস ডাক্তার দিয়ে চিকিৎসা করা যাবে না। আমাদের অনেক স্বাস্থ্যকর্মীও যেমন আছেন, গ্রামে আমাদের একটা ভালো 14,000 প্রায় কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য ক্লিনিক আছে, কিন্তু এই ক্লিনিকগুলো নিয়োগ করা হয়েছিল দলীয় প্রজেক্ট হিসাবে, 3 মাস 6 মাসের কিছু দিয়ে করা হয়েছিল। আমরা রেজিস্টার্ড
চিকিৎসক অথবা রেজিস্টার্ড স্বাস্থ্যকর্মী দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। তাতে হবে কি, প্রাথমিক স্বাস্থ্য সেবাটা একজন গ্রাম, একেবারে প্রত্যন্ত অঞ্চল, ইউনিয়ন থেকেও নিচে গ্রামের যে ক্লিনিকগুলো, এগুলোতে যদি প্রাথমিক স্বাস্থ্যকর্মীও দক্ষ হন, ওনার যদি একটা থাকেন রেজিস্টার্ড স্বাস্থ্যকর্মী যদি থাকে, এবং সেখানেও যদি সে অন্তত মানে প্রাথমিক সেবাগুলো দিতে পারেন, এসেনশিয়াল মেডিকেশনগুলো প্রোভাইড সেখানে থাকেন, তাহলেও কিন্তু তাকে এই ছুটে আসাটা আস্তে আস্তে কমবে। মানে এটা হচ্ছে রেফারেল সিস্টেম। এটা মানে শুধু কাজে হবে না, টারশিয়ারি ঢাকায় চাপ কমানো, জেলা, উপজেলা এবং ইউনিয়ন, আমরা ইউনিয়নগুলোকে স্ট্রং করব, ইউনিয়ন পর্যায়ে ডাক্তারের উপস্থিতিগুলো এনশিওর করা, তারও নিচে রেজিস্টার্ড স্বাস্থ্যকর্মীরা দিবেন। এই চেনটা যদি আমরা মেনটেন করতে পারে যাদের, তাহলে দেখা যাবে যে একটা মানুষের পৌঁছে যাবেন। আপনি যেটা বলেছেন যে ওষুধের দাম, দ্বিতীয় একটা খরচ, যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের একটা বড় অংশ চলে যায় ওষুধের পিছনে। ডাক্তারের ফি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট, তার থেকে বেশি খরচ যায় ওষুধ। বিশেষ করে কিডনি রোগী, ডায়াবেটিস রোগী, প্রেশারের রোগী, তাদের তো বাকি জীবন ওষুধ খেয়েই যেতে হয়। ওষুধের দামও অনেক উচ্চ মূল্য। তো সেক্ষেত্রে সরকারি যে প্রতিষ্ঠান আছেন, ওষুধ সরকারি হাসপাতালগুলোতে যিনি সাপ্লাই করেন, যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, তার সক্ষমতাও অনেক কম দেখা যায়। সেখানে আমাদের দুইটা প্ল্যান, একটা হচ্ছে সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের সক্ষমতা বাড়ানো। ওষুধ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এটা বিপ্লব করেছে। যেমন আপনি জানেন যে অনেক ওষুধ কিন্তু এখন প্রায় 185টা দেশের বা এরকম অনেকগুলো দেশে, ইভেন অনেক কোম্পানির ওষুধ কিন্তু আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান FDA অ্যাপ্রুভ হয়ে কিন্তু যাচ্ছে। তো ওষুধের মান কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, আমাদের ইন্ডাস্ট্রি, মেডিসিন ইন্ডাস্ট্রি কিন্তু সেই জায়গায় চলে গেছে। তাহলে ইন্ডাস্ট্রির একটা যেমন রোল আছে, আর একটা হচ্ছে যে ওষুধের উচ্চ মূল্য একটা ব্যাপার আছে, যে ন্যায্য মূল্যে কিভাবে মানুষকে ওষুধ পৌঁছানো দেওয়া যায়। এখানে দুইটা স্বার্থই দেখতে হবে, ওষুধ কোম্পানির স্বার্থটাও দেখতে হবে, আবার জনগণের কাছে কম দামি যা কিভাবে ন্যায্য মূল্যে কিভাবে ওষুধ পৌঁছানো যায় সেটা। বর্তমান এই আমাদের যে সরকার, যে জুলাই পরবর্তী সরকার, ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন, এসেনশিয়াল ড্রাগের একটা লিস্ট করেছেন, 295টা ওষুধ, অত্যাবশ্যকীয় ওষুধগুলো ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছানো। 295টা ওষুধের দাম ওনারা নির্ধারণ করে দিয়েছেন। ওষুধ কোম্পানিগুলো এই এসেনশিয়াল যে ওষুধগুলো, এর বেশি MRP তারা নিতে পারবে না। আচ্ছা, তাহলে সেটা একটা, আগে সংখ্যা কম ছিল, সেটা 295-তে আসছেন। আমরা আরও কিছু আস্তে আস্তে বাড়াবো, যে যেন অন্তত এই জীবন রক্ষাকারী কিছু ওষুধগুলো, এই ওষুধগুলো যেন মানুষ ন্যায্য মূল্যে পাচ্ছেন। এটা একটা, তাহলে তার ওষুধের প্রাইসিংটা কিছুটা কমে আসবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে একটা ওষুধ কোম্পানির এই কিছু উপজেলা পর্যায়ে আমরা কিছু ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, প্রেশার, এগুলোর কিছু অত্যাবশ্যকীয় ওষুধ, যেগুলো আমাদের আস্তে আস্তে আমরা 2 থেকে 3য় বছরে আমরা ফ্রিলি উপজেলা পর্যায় থেকে যেন পাই, সেরকম একটা আমাদের পরিকল্পনা আছে। যে অন্তত একটা মানুষের বাকি জীবন, সারা জীবন ডায়াবেটিসের ওষুধ খেতে হচ্ছে, কিডনির ওষুধ খেতে হচ্ছে, প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, তাহলে উপজেলা পর্যায় থেকে ফ্রিলি কিছু অত্যাবশ্যকীয় ওষুধগুলো যেন মানুষ পেতে পারে, সারা জীবন ফ্রি যাতে এখান থেকে নিতে পারে। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে যাওয়ার এটার একটা প্রজেক্ট ছিল, কিন্তু ওই যে দুর্নীতির কারণে এটা কিন্তু চালু করেছিল। কিন্তু আসলে বললাম যে গুড গভর্নেন্স স্বাস্থ্য খাতে মানে সততার খুবই ইম্পর্টেন্ট। আপনার সৎ থাকলে ফান্ডটা যদি ঠিক মতন ব্যবহার করা যায়, তাহলে কিন্তু সম্ভব এটা পৌঁছানো। চ্যালেঞ্জ, সততাটাই এখানে ইম্পর্টেন্ট, যে আপনার কাজ সক্ষমতা আছে, আপনার কাছে ফান্ড আছে, সেই ফান্ডটাকে আপনি ব্যবহার করবেন কিনা। তাহলে তা না হলে ফান্ডটা আরেকজনের পকেটে, আমাদের আমেরিকা বলেন না যে পেটে চলে যায়, পেটে চলে যায়। যদি পকেটে যাওয়াটা যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু সম্ভব, ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 নম্বর, তাহলে ওষুধ কোম্পানিগুলোর কি হবে? যদিও আমি একজন চিকিৎসক, কিন্তু দেখা যায় কি আসলে আমাদের ওষুধ কোম্পানিগুলোর একটা বড় অংশ তাদের মার্কেটিং, তাদের চোখে দেখা যায় না এমন জায়গায় ব্যয় করতে হয়। আচ্ছা, এই টাকাটা কে দিচ্ছে? আপনি যে ওষুধ কোম্পানির বিভিন্ন প্রোগ্রাম আদি, উপটোকন দিচ্ছেন বা বিভিন্ন জিনিস করছেন, ডোনেশন করছেন, বিভিন্ন জিনিস করছেন, বড় বড় যে বিদেশ পাঠাচ্ছেন, না, আমি বলছি যে না, চিকিৎসকদের জন্য যে তারা যে ব্যয়টা করছে বা যেটা দিচ্ছেন, যেটা কিছুটা নীতি নৈতিকতা বিরোধীও কিছু কাজ করছেন, অনৈতিক কিছু করছেন, যেটা ব্যয় করছেন, যে কালচার যেটা তৈরি হয়েছে, আচ্ছা, এই টাকাটা তারা কোত্থেকে পাচ্ছেন? একটা ওষুধ কোম্পানি যে তাকে প্রায় 20 to 30% তার এই বিদেশ ট্যুর, বিভিন্ন ট্যুর, বিভিন্ন জায়গায়, বিভিন্ন খাম, বিভিন্ন রকম যে আছে আমাদের। আমরা তো ন্যাশনাল ডক্টরস ফোরাম আজকে দীর্ঘদিন থেকে এই চিকিৎসকদের ইথিক্যাল প্র্যাকটিসের জন্য কিন্তু কাজ করছে, যে মোরালি, ইথিক্যালি আপনাকে নৈতিকতার জায়গায় আপনাকে সৎ হতে হবে। হ্যাঁ, তো সে জায়গায় তো আমরা কিন্তু চিকিৎসার ওষুধের দামের ক্ষেত্রে, যে এই যে দেখেন
একজনকে বিদেশে পাঠালেন বা একজনকে একটা উপটোকন দিতে হলো, এই টাকাটা কি ওষুধ কোম্পানি দিচ্ছে? ওষুধ কোম্পানি দিচ্ছে, কার থেকে টাকা দিচ্ছে? মালিক নিজের পকেট থেকে দিচ্ছে না। প্রান্তিক পর্যায়ে সেই প্রাইসিংটা কিন্তু পড়ছে সাধারণ ভোক্তা থেকেই এই ওষুধের প্রাইসের উপরে। সে কিন্তু তার লাভ লসের হিসাবে ওটাকে সে মার্কেটিং কস্টটা সে যদি অ্যাড করে 30%, কোনো কোনো কোম্পানি তো 40-50% মার্কেটিং কস্ট অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই বিশাল কস্টিং জিনিসগুলোতে যদি লাগাম টেনে ধরা যায়, এটাকে যদি লিমিটেড করা যায়, চিকিৎসকদেরও যদি মোটিভেট করা যায়, এই প্র্যাকটিসটা যদি বন্ধ করা যায়, ধীরে ধীরে কমিয়ে নিয়ে এসে বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু তাকে এই মার্কেটিং কস্টিংটা তার কমে যাচ্ছে। তাহলে সে আর এই প্রাইসিংটা এমআরপিতে তার জন্য তার লস হচ্ছে না। তাকে সরকার যে নির্ধারিত যে এটা আসছেন তার মধ্যে তাকে যদি 30% এই কস্টটা যদি তার কার্ডেল করতে হয়, তাহলে তার হয়ে গেল। হ্যাঁ, এখানে বলতে পারেন যে একটা কর্মসংস্থান, অনেকগুলো মানুষ এটার সাথে জড়িত, কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা হবে। ন্যায্যতা, তাকে কেন তার প্রোডাক্ট লেখার জন্য একজনকে কেন পে করতে হবে? সে তার যিনি কর্মসংস্থান করছেন তিনি তার প্রোডাক্ট নিয়ে যাবেন, বলবেন, কিন্তু এক্সট্রা কিছু উপটোকন বা একটা কোটা নির্ধারণ করতে, ওটা একটা অমানবিক পেশা আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উপর, যেটা চাপিয়ে দেওয়া হয়। আপনারা দেখেন যে একটা প্রেসক্রিপশন নিয়ে আসলে ছবি তোলা, এটার উপর রিপোর্টিং, তার মানে পুরো ব্যাপারটাই আসলে একটা অসুস্থ জিনিস এটার মধ্যে আছে, সিস্টেম, অসুস্থ সিস্টেম। কোম্পানি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, চিকিৎসক, কিন্তু এফেক্ট হচ্ছে আসলে আমাদের দেশের মানুষের ওষুধের দাম বাড়ানোর মাধ্যমে তাকে এই টাকাটা সংস্থান করতে হচ্ছে। কোম্পানি কিন্তু অন্য কোনো জায়গাতে করছে না, দিন দিন ওষুধের দাম বাড়ছে। তাহলে এই জায়গাটাই একটা অংশ কিন্তু কার্টেল করলে ওষুধের প্রাইস কোম্পানি কোনো বন্ধ হবে না। আমাদের কোনো কোম্পানিকে কারো ব্যবসা বন্ধ করে দেওয়ার নাই, কোম্পানির ব্যবসা আরো বাড়বে, কিন্তু তার অসৎ জায়গায় তার যাওয়ার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে দেওয়া যায় ওষুধের প্রাইসিং এর ক্ষেত্রে আমরা 3টা জায়গায়, একটা হচ্ছে সরকারি সক্ষমতা বাড়ানো, এসেনশিয়াল কিছু ড্রাগ ফ্রিলি দেওয়া যায়, এসেনশিয়াল ড্রাগের প্রাইসগুলোকে নিয়ন্ত্রণ করে রাখা যায় কিনা, 295 থেকে লিস্ট আস্তে আস্তে বাড়ানো, এবং এই যে কমিশন বাণিজ্য, আমরা বলেছি যে আমরা কমিশন বাণিজ্য বন্ধ করে দেব জামাত ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ। কমিশন বাণিজ্য বন্ধ করার জন্য আমাদের যা করণীয় দরকার সেটা আমরা করব, তাতে সেটা সুফল কিন্তু এদেশের মানুষের বিভিন্নভাবেই পাবে আমরা আশা করি। আমরা জিডিপিতে দেখলাম যে 6 to 8% একটা বাজেট সেখানে রাখা হয়েছে স্বাস্থ্য খাতের জন্য, জামাতের যে পলিসি হয়েছে, এটি কিভাবে আসলে ওয়ার্ক করবে? এখানে আসলে আমাদের পলিসিতে আমরা জিডিপিতে 6 to 8 বলিনি। আমাদের হেলথ বাজেটে আমরা যেটা পলিসি করেছি, এটা আসলে আমাদের দিক থেকে নাই, কোনো কথায় একটা স্প্রেড করে গেছে হয়তো আর কি, যে বাংলাদেশের বর্তমানে জিডিপিতে ব্যয় 1%-এরও কম। আচ্ছা, 1%, বিলো 1%, 0.6 to 0.74%, এত কম যে জিডিপির ব্যয়। বাংলাদেশের টোটাল বাজেটের 5.3% হেলথ বাজেটে ব্যয় হয়। আচ্ছা, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। WHO ক্রাইটেরিয়া হচ্ছে যে অন্তত 5% জিডিপির ব্যয় করা উচিত। ধীরে ধীরে কোথায় যেখানে 1% হচ্ছে না, সেটা তো 6-7% যাবে না। এটা আসলে কোডটা এরকম ছিল না। এখানে যারা সাংবাদিক বা যারা দিয়েছেন বা যিনি প্রচার করেছেন উনি একটু বুঝতে পারেননি। স্বাস্থ্য খাতে আমাদের কথা ছিল বর্তমানে যে বাজেট আছেন 5.3%, পর্যায়ক্রমে এটাকে 3 গুণ করা হবে। মানে আমরা আস্তে আস্তে 4 or 5 ইয়ার্সে এটা 10-15%-এর কাছাকাছি নিয়ে যাব। আচ্ছা, সেক্ষেত্রে জিডিপির 5%-এর কাছাকাছি কিছু উঠে আসবে কিছুটা। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি একজন চিকিৎসক, উনি বলেছেন যে এখন যেটা আছেন 5.3%, আমরা এটা ইমিডিয়েট 6-7-8% করে ফেলবো বাজেট 2-1 বছরের মধ্যে, এবং সেটাই আমাদের আলটিমেটলি আমরা যে বলেছি পর্যায়ক্রমে আমরা স্বাস্থ্য খাতের বাজেট 3 গুণ বাড়াবো, সেখানে চলে আসবে। তাতে জিডিপির যে WHO ক্রাইটেরিয়া 5% সেখানে বৃদ্ধি পেয়ে যাবে। এই ইনফরমেশনটা আসলে একটা তথ্যগত বিভ্রাটি আমরা বলবো আমাদের দিক থেকে, যে স্বাস্থ্যের বর্তমান বাজেট 3 গুণ করা হবে। আচ্ছা, আমরা দেখলাম যে একটা স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা বলা হয়েছে পলিসি সামিট থেকে, যেখানে সেই কার্ডের মাধ্যমে একজন মানুষ স্বাস্থ্য সেবাও নিতে পারবেন। এটি কিভাবে সম্ভব? কার্ডের যে ব্যাপারটা আমরা এসেছে আপনারা এখন আমাদের একটা চমৎকার জিনিস আছে, এনআইডি কার্ড। এনআইডি কার্ডের মাধ্যমে যেমন আমি শুধু ভোটের সময় কাজে লাগাচ্ছি, আমি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গিয়ে কাজে লাগাচ্ছি, আমি বিকাশ করতে গিয়ে কাজে লাগাচ্ছি। এটা কিন্তু আরো এই কার্ডের সিস্টেমটা, যেমন উন্নত দেশে কিন্তু সিকিউরিটি নাম্বার, সিকিউরিটি কার্ড, সোশ্যাল সিকিউরিটি কার্ড, একটাই কার্ড, একটা কার্ড দিয়ে আপনি সমস্ত সেবা পাবেন। সরকার যদি আপনাকে কোনো সেবা দিতে চায় বা চায়, সেটা একটা কার্ডের একটা নির্ধারিত নাম্বারই হচ্ছে। জামাতের একটা চিন্তা হচ্ছে যে যেমন আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার সেখানে আবার আলাদা নাম্বার লাগছে, আরেক জায়গায় গিয়ে আলাদা নাম্বার লাগছে, মানে এক একটা জায়গায় এক একটা কার্ড লাগছে। সমস্ত কিছুটাকে একটা ইউনিফাইড সিঙ্গেল
কার্ডের বা সিঙ্গেল নাম্বারে নিয়ে আসা যায় কিনা। আমাদের এনআইডিটা যেহেতু একটা সুন্দর একটা ব্যবস্থাপনায় চলে আসছে, তাহলে এই যে এনআইডি কার্ডের যে নাম্বারটা, এর আগে জন্ম নিবন্ধন প্রক্রিয়াটাও আমাদের মোটামুটি ডিজিটাল হয়ে গেছে, তাহলে এই নাম্বারটাকেই তার এই সমস্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটাকে মার্চ করে একটা কার্ডকে নিয়ে আসা যায় কিনা। সেক্ষেত্রে আমাদের যেটা চিন্তা যে প্রথমেই আমরা যেটা করব এই ইলেকট্রনিক্স মেডিকেল রেকর্ড, যে আমাদের এই এনআইডির সাথে লিঙ্ক আপ করে একজন মানুষের ডাটা অর হেলথ সিস্টেমে অটোমেশন, এটা তার প্রথম দিন থেকে হবে না, এটাতে টাইম লাগবে। 3 থেকে 4 বছরের মধ্যে একজন নাগরিকের স্বাস্থ্যসেবা ডাটাটা রক্ষণ করার জন্য যে এনআইডির সাথে লিঙ্ক আপ করে এটা করা যায় কিনা। তবে সেক্ষেত্রে যেহেতু সেন্সিটিভ কিছু ইস্যু আছে, সেগুলো চলে যাবে। অনেকে হয়তো ভয় পেতে পারেন যে না, এনআইডিতে অনেক ইনফরমেশন থাকে, সেটা লিঙ্কে হবে কেমন, কারণ আমি ব্যাংকে যখন কার্ড করতে যাচ্ছি আমার এনআইডি নাম্বার দিচ্ছি না, আমি বিকাশে দিচ্ছি না, তো এরকম আমার ডাটার ওই অংশটাই, সব পোর্শন তো আসবে না, আমার গুরুত্বপূর্ণ সংরক্ষিত তথ্যগুলো ছাড়াই আমার ওই কার্ডের সাথে লিঙ্ক আপ করে। এটাতে দুইটা ফ্যাসিলিটি হবে, যে কার্ডের যে আমরা খেলা দেখতে পাচ্ছি, যে আমার নির্দিষ্ট কারো গোষ্ঠী বা ব্যক্তির কাছে আপনার সেবার জন্য দ্বারস্থ হতে হবে না। আপনি কি এখন ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে কারো কাছে যাওয়া লাগে, বিকাশে অ্যাকাউন্ট জন্য ব্যক্তিগত করছেন, কিন্তু আপনি যদি আপনার একটা সুবিধা পাওয়ার জন্য স্বাস্থ্যসেবার পাওয়ার অধিকার, আমাদের দেশের 18 কোটি মানুষেরই স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে, তাহলে আমি সেবা পাওয়ার জন্য নির্দিষ্ট আমরা যদি একটা আলাদা কার্ড করি, তাহলে তো আমি আমার দলীয় রাজনৈতিক ব্যক্তিকে এই কার্ডটা দিলাম, অন্যকে দিচ্ছি না, বা আমাকে যারা ভোটিং করবে তাকে আমি দিচ্ছি। সুতরাং কি এসেনশিয়াল জায়গাগুলোতে আমরা যে কার্ডগুলো করব সেটা এনআইডির সাথে লিঙ্ক আপ হবে, আপনি সেই মাধ্যমে পাবেন। এবং আরেকটা জিনিস আমাদের প্ল্যান, যে আমাদের ভোগান্তিটা কমিয়ে আনা সরকারি হাসপাতালগুলোতে। দেখেন লম্বা সিরিয়াল, ভর্তির সিরিয়াল, অপারেশনের সিরিয়াল। এখন যে অটোমেশন সিস্টেমটা আছে সেই সিস্টেমটা মাত্র চালু হচ্ছে ট্রান্সফার, পোস্টিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলোতে। অটোমেশন আমাদের একটা প্ল্যান যে হেলথ সিস্টেমে অটোমেশন নিয়ে আসা, সেটা মাত্র শুধুমাত্র ট্রান্সফার, পোস্টিং এগুলোতেই যে হবে তা না। কারো সুপারিশ, আমি অমুক টমুক সুপারিশের কারণে আমি অমুক জায়গায় থাকছি, বছরের পর বছর আরেকজন পাচ্ছে না, এগুলো একটা অটোমেশন সিস্টেমে বর্তমানে স্টার্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব, যে যার যেখানে সবাইকে সেবা দিতে হবে। আচ্ছা, সেটাকে আমরা এক্সটেন্ড করে সার্ভিসের জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, যে একটা হাসপাতালের সক্ষমতা কতটুকু, সেই সক্ষমতা একজন মানুষ কতটুকু চিকিৎসা নিতে পারবেন, তার অপারেশন সিরিয়ালটা কতদিনে পড়বেন, তার ভর্তি সিরিয়ালটা, তার আউটডোরের টিকিট, মেডিসিন পাওয়ার সিরিয়াল। আসলে দেখেন মানুষ তো সব সৎ না, মেডিসিন কিছু মানুষ হেলথ সেন্টারগুলোতে আসে শুধুমাত্র ফ্রি ওষুধ নেওয়ার জন্য, কারণ সে কিছু ওষুধ পাচ্ছে, কারণ সরকার তো কিছু ফ্রি ওষুধ দেয়, প্রেসক্রিপশন পেলো, প্রয়োজন নাই, ডাক্তারকে কিছু দেখালো, ফ্রি ওষুধটা নিয়ে সে কি কাজে লাগালো, কিছু বিক্রি করে দিল বা কিছু করে দিল, এরকম করলো। তো দেখা যাচ্ছে একটা প্রয়োজন ছাড়াও একটা মানুষ অতিরিক্ত ওষুধ পাচ্ছে, এরকমও কিন্তু আমরা দেখছি। অটোমেশন যদি মেডিকেল ডিসপাস, যেটার একটা রেকর্ডেড থাকে, যে আপনি এই রেকর্ডে আপনি কি পরিমাণ ওষুধ পেলেন, তাহলে কিন্তু এটাও বন্ধ হয়ে যাবে, ওষুধ নিয়ে বাইরে বিক্রি করে দেওয়া, কারণ আপনি তো সে একটা মানুষ, নির্ধারিত মানুষের এগেনস্টে ওষুধটা উঠাতে হচ্ছে, তো চাইলেই সে অনেক বেশি ওষুধ এদিক সেদিক করতে পারবে না। তাহলে যে অটোমেশন সিস্টেমটা নিয়ে আসলে আমরা রোগীর ভোগান্তি কমানোরও আমাদের চিন্তা। তাহলে হাসপাতালের বেড পাওয়া, অপারেশনের সিরিয়াল পাওয়া, মেডিসিন ফার্মেসিগুলোকে অটোমেশনের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, সরকারি পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কয়েকটা হসপিটালে চালু করব, তাহলে হবে কি আস্তে আস্তে এটা যাওয়া সম্ভব। আসলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ, যিনি, আমাদের অনেকগুলো সরকারি হাসপাতাল কিন্তু ভালো ভূমিকা রাখছেন। কেন? ওই হাসপাতালের যিনি ডিরেক্টর ছিলেন, যিনি তত্ত্বাবধায়ক ছিলেন, তার সদিচ্ছার উপরে অনেক কিছু নির্ভর করে। উনি যদি মনে করেন যে না আমি এভাবে চালাবো, তাহলে সম্ভব, সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। যিনি মাথায় আছেন ওনার উপর। সরকার যেমন বলছেন যে আমির জামাত একটা কথা বলেন, আমরা মাথা ঠিক করব, বাকি সব ঠিক হয়ে যাবেন। রাজনীতিবিদ যদি ঠিক হন, দেশ ঠিক হয়ে যাবেন। রাজনীতিবিদ ঠিক হলেন, তিনি তার যারা জনপ্রতিনিধি ঠিক হবেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী যারা করছেন, যারা সরকার চালাচ্ছেন, তারা যদি ঠিক হন, দেশ ঠিক হয়ে যাবে। স্বাস্থ্য খাত এটার বাইরে না। 60 বছর প্লাস বয়সী যারা রয়েছেন, কিংবা 5 বছরের নিচে যে সকল মানুষ রয়েছেন, শিশুরা রয়েছে, তাদের জন্য আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবার একটা আশ্বাস শুনেছি। এটি কিভাবে সম্ভব হবে? আসলে একজন মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা ফ্রি পাওয়ার অধিকার তো এটা একটা মৌলিক অধিকার। স্বাস্থ্য অসুখ হলে আমার চিকিৎসাটা আমি করাতে পারবো, কিন্তু আমাদের মতন অর্থনৈতিক দেশে যারা, এটা আসলে কষ্টকর,
উন্নত দেশে সম্ভব ফ্রি চিকিৎসা, যে ইমার্জেন্সি হার্ট অ্যাটাক হলো সব চিকিৎসাটা ফ্রি হয়ে যাবে। কিন্তু আমাদের মতন অর্থনৈতিক সক্ষমতা সম্পন্ন দেশের জন্য রাতারাতি এটা করে ফেলা সম্ভব, এটা কষ্টকর। আমাদের যে সক্ষমতাও নাই, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ, আমাদের জামাত ইসলামী, আমাদের এই 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 পলিসিটা এসেছে আমাদের অর্থনীতিবিদদের কাছ থেকে। কারণ বাজেট অ্যালোকেশন করবেন অর্থনীতিবিদরা, ওনারা দেখিয়েছেন বা ওনারা করেছেন যে আমি যদি আমাদের সরকারি বাজেট থেকে যে এত হাজার কোটি টাকা, 10 থেকে 11,000 কোটি টাকার মতন যদি আমার বরাদ্দ আমি যদি এই ফান্ডে দেই, তাহলে সম্ভব। এটা বর্তমান বাজেটের, ওনাদের যে বাজেটের প্ল্যান আয় ব্যয়ের হিসাবে এটা সম্ভব। তো তারই পরিকল্পনায় রাতারাতি তো আর সমস্ত জনগোষ্ঠীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া যাবে না। চিকিৎসা সেবা মানে হচ্ছে আমরা সরকারি স্বাস্থ্যসেবা। এখন দেখা যায় সরকারি বলছেন সরকারি হাসপাতালে ফ্রি পায় না, সরকারি হাসপাতালে সবকিছু ফ্রি হয় না। সরকারি হাসপাতালে শুধুমাত্র বেড ভাড়াটা আপনার দেওয়া লাগছে না, চিকিৎসকের খরচ দেওয়া লাগছে না, নির্ধারিত কিছু ওষুধ আপনি পাচ্ছেন, আপনার টেস্ট হচ্ছে না, এগুলো হচ্ছে না। তাহলে ওষুধ কিন্তু একটা অল্প কিছু সাপ্লাই থাকছে, বেশিরভাগই বাইরে থেকে অনেকগুলো কিনে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এখন রাতারাতি সমস্ত 18 কোটি মানুষের সময়কে তো ফ্রি করা যাবে না। তাহলে সরকারি সক্ষমতায় 60 বছরের উপরে যে জনগোষ্ঠী এবং 5 বছর পর্যন্ত যে জনগোষ্ঠী, এরা যদি ওখানে যায়, যে খরচটা হবে সরকার ওই ফান্ড থেকে তার যে ওষুধগুলো লাগবে, কারণ সরকারের নির্ধারিত ওষুধ সাপ্লায়ার যেটা আছেন সেটা তো সবার জন্য দিতে পারবেন না, সেখান থেকে সেই অ্যালোকেশনটা করা হবে। তো এই জন্য এটা আমাদের অর্থনীতিবিদদের যে বাজেট ওনারা দিয়েছেন, সেখানে ওনারাই প্রপোজ করেছেন এবং আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি। কারণ আমি চাইলেই তো সবাইকে ফ্রি, ডাক্তার চাইলেই হয়ে গেল না, স্বাস্থ্য খাত চাইলেই হয়ে গেল না, অর্থনীতিবিদ থেকে সেটা আসছেন এবং সেটা আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে, প্রথম দিন থেকে তো হবে না, পর্যায়ক্রমে সিস্টেম ডেভেলপমেন্ট করে ইনশাআল্লাহ 60 বছরের উপরে যারা চিকিৎসা পাবেন সরকারি হাসপাতালে, তাদের নির্ধারিত চিকিৎসায় সম্পূর্ণ জিনিসগুলাই ফ্রি করার হবে এবং 5 বছরের নিচে যারা বাচ্চাদের জন্য আর কি। এই দুটোকেই আমাদের টার্গেট। সক্ষমতা, বাংলাদেশ যদি আস্তে আস্তে অর্থনৈতিকভাবে সক্ষম হয়, তাহলে সবাই আস্তে আস্তে ইনশাআল্লাহ এর কাভারেজে আসবেন। তাহলে মাঝামাঝি জনগোষ্ঠীর কি হবেন? এই যে মাঝামাঝি যে জনগোষ্ঠী, এদের জন্য কি হবে? তাহলে এদের জন্য আমাদের কি, কারণ এরা তো এখন কর্মঠ আছেন, কর্মঠদের কি হবে? তাদের জন্য আমাদের প্ল্যান আছে যে আমরা পর্যায়ক্রমে, আমাদের একটা চিন্তা আছে যে জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা যায় কিনা। স্বাস্থ্য বীমাও আমাদের মতন একটা গরিব দেশের জন্য খুবই চ্যালেঞ্জিং, যে দেশের মানুষ একটা বীমার সাথে প্রিমিয়াম থাকে, একটা বীমার সাথে ফান্ডের ব্যাপার থাকে, কে টাকা দিবে, ব্যক্তি দিবে না সরকার দিবে, সরকারের সেই সক্ষমতা আছে কিনা এতটুকুলো টাকা দেওয়ার সেই সক্ষমতা। তো সেখানে আমাদেরও পর্যায়ক্রমে পাইলট প্রজেক্ট হিসেবে এক জায়গায় চালু হয়েছিল, কিন্তু ওটা সফলতা হয়নি। সেই বললাম যে সব জায়গার জন্য আসলে দক্ষ দুর্নীতিমুক্ত প্রশাসন এবং গভর্নেন্স দরকার। তো জাতীয় স্বাস্থ্য বীমা পর্যায়ক্রমে আমাদের চিন্তায় আছে যে এই শ্রেণীর মানুষগুলোকে আস্তে আস্তে সাবসিডিয়ারি মাধ্যমে, বিশেষ করে গরিব প্রান্তিকদেরকে কিভাবে এই স্বাস্থ্য বীমার মাধ্যমে আরও কিছু কিছু সুবিধা দেওয়া যায় সরকারি বীমার মাধ্যমে আর কি। সেই সরকারি বীমার কীভাবে প্রিমিয়াম কালেকশন হবে বা কে দিবে, সরকার কতটুকু প্রিমিয়াম দিবে, জনগণ কতটুকু দিবে, সেটা অন্য আলোচনা। সেটার জন্য আমাদের এক্সপার্ট প্যানেল তারা একটা মডেলও দাঁড় করিয়েছেন এবং চিন্তায় আছেন। তাহলে মাঝামাঝি জনগোষ্ঠীর জন্য আমাদের সাবসিডিয়ারি স্বাস্থ্য বীমার উদ্যোগে কিছু সেবা দেওয়া যায় কিনা সেটার পরিকল্পনা আছে। আর 60-এর উপরে এবং 5-এর নিচে যারা, তাদের জন্য ফ্রি চিকিৎসা সেবা। একটা প্রোগ্রাম দেখলাম যে ফার্স্ট 1000 ডেজ প্রোগ্রাম, এটা আসলে 1000 ডেজ কেন করা হলো? এটা কি মানে 2000 হতে পারতো বা 500 হতে পারতো? এই প্রোগ্রামটা স্পেশালি কাদের জন্য করছেন? 1000 ডেজ না, 100 ডেজের একটা কিছু পরিকল্পনা আছে। আর 1000 ডেজ হিসাবে প্রসূতি মায়েদের জন্য আছে 1000 দিন পর্যন্ত আর কি। জামাতের প্রথম দিন থেকে বা মানে একজন মানুষের 1000তম দিন পর্যন্ত চিকিৎসা ব্যয় যতটুকু মানে ফ্রি করে দেওয়ার একটা চিন্তা। একজন সরকার তো যখন মানুষের, জনগণের জন্যই সরকার, তো জনগণের জন্য তো তার কিছু কমিটমেন্ট থাকতে হবে, বাস্তবসম্মত কিছু থাকতে হবে। তো মানুষকে এই বাস্তবসম্মত কিছু জনগণকে উপহার দেওয়ার জন্য এই ধরনের এই একটা করা আর কি, যে 1000 ডেজের মধ্যে এই সুবিধাটা মানুষকে দেওয়া। দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন, নারীর কর্মঘণ্টা, স্বাস্থ্য, নারীদের নিয়ে দেখবেন ওনার কথায় অনেকগুলো কথা। কারণ নারীরা যে বাংলাদেশের 50 থেকে 51% কিন্তু নারী জনগোষ্ঠী, অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠীকে তাদের স্বাস্থ্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্মদক্ষতা, এটাকে আপনি ইগনোর করে একটা জাতির সামনে এগিয়ে যেতে পারে না, ইম্পসিবল। মায়ের জাতি, মাকে এই যে সরকারি চাকরি কতজন করে? বেশিরভাগই বেসরকারি চাকরি করে। বাংলাদেশের জনসংখ্যা
যদিও এখন মনে হচ্ছে 18 কোটি, জনসংখ্যা কিন্তু আমাদের জন্য একটা জনসম্পদ। জি। আপনি দেখেন যে আমাদের দেশ, আমরা কেন এত কিছু হওয়ার পরেও আমরা পড়ে যাইনি, আমাদের এই জনসম্পদ, প্রবাসী থেকে শুরু করে দক্ষ জনসম্পদ, জনসংখ্যাকে কিন্তু জনসম্পদে পরিণত করা সম্ভব, আমাদের তো কর্মীর হাত। আজকে উন্নত বিশ্বগুলো দেখেন অনেক জায়গায় কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার কারণে। লাইফ যত উন্নত হচ্ছে, জনসংখ্যা কমে যাচ্ছে, তারা উন্নত হচ্ছে। আমরা আমাদের জনসংখ্যা বাড়ছে, এটাকে যদি জনসম্পদে রূপান্তরিত করতে পারি, যেমন এই যে প্রবাসীদের জন্য আলাদা, শুধুমাত্র যে টেকনিয়া কোটায় যাচ্ছে তা না, যে যাচ্ছে সে যদি দক্ষ জনশক্তি হিসেবে যদি যায়, তাহলে সেটা আরও বেশি সংখ্যক অর্থনৈতিক সমৃদ্ধি বা রেমিটেন্সগুলো বেশি আসা সম্ভব। সেমনি নারীদের ক্ষেত্রেও একটা চিন্তা যে নারীকে কর্মক্ষম রাখতে হবে। আপনি দেখেন যে কর্মজীবী মায়েরা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে পরিবার, এই সন্তান অনাগত, আমাদের ফোকাস কিন্তু সন্তানদেরকে নিয়ে, সন্তানকে সময় দেওয়া, চাকরির সময়, তারপরে চাকরি, প্রসবের মানে তার গর্ভাবস্থার পরে বা 2 বছর পর্যন্ত, এই সময়গুলোতে অনেক মাই দেখা যায় যে চাকরি ছেড়ে দিতে হচ্ছে বা ঠিক মতো সময় দিতে পারছে না। যদি উনি চাকরিতে সময় দিচ্ছেন তাহলে ওনার সন্তানকে উনি সময় দিতে পারছেন না, অনেক কিন্তু ড্রপ আউট হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো এদের জন্যই কিন্তু আসলে একটা ফোকাস, যে মাকে কিভাবে এই তার কাজের মাধ্যমে রাখা যায়। কর্মঘণ্টা নিয়ে যে কথাগুলো আসছেন, এটা কিন্তু মাদের জন্য, সেটা নারী মানি বলতে বুঝিয়েছেন যে কর্মজীবী মাদের জন্য, যিনি স্বেচ্ছায়, যিনি চান যে উনি যদি মনে করেন যে ওনার সন্তানের জন্ম যখন আসছেন, গর্ভধারণ থেকে শুরু করে পরবর্তী 2 বছর পর্যন্ত উনি যদি রিল্যাক্সড সময়টা যদি উনি পান, তাহলে কিন্তু উনি ওনার চাকরিটাও থাকলো, সরকার বা প্রতিষ্ঠান সেই সাপোর্টটা দিল। কারণ তাকে তার সন্তানকে ফেলে এসে চাকরি করতে গিয়ে সন্তানকে ডিপ্রাইভ করা হচ্ছে। তাহলে এই পুরো স্কিমটাই আসলে করা হচ্ছে যে মাই 1000 ডেজ বা এগুলো হচ্ছে এই সময়টায় মারা যেন অন্তত এই নিজের চাকরির পাশাপাশি, বিশেষ করে গার্মেন্টস ওয়ার্কার থেকে শুরু করে অনেক মা আছেন, কাজ করছেন। যে আপনি জানেন কিনা জানি না, ঢাকা শহরের প্রচুর মানুষ যারা বাসা বাড়িতে কাজ করেন, শুধু যাদের এরকম নিম্ন আয়জীবী, যারা প্রচুর তাদের মানে বাচ্চা তারা নিতে পারছে না, নষ্ট করছেন। এগুলো কেন? কারণ তাকে তো কাজ করতে হয়। বিভিন্ন জায়গায় গার্মেন্টসের অনেক কাজ ছেড়ে দিচ্ছেন, যে সে আর কাজ করতে পারছেন না। তারা অনেক ফ্যামিলি কিন্তু মেয়েদের এই কাজের সাথেই তার অনেক সাপোর্টিভ, এই হেল্পটা তাদের লাগছে। তাহলে এদেরকেই সিকিউরড ফিল করা, যে সিকিউর দেওয়ার জন্য এই রিল্যাক্সেশন, এটা যে শুধুমাত্র স্বাস্থ্য খাতে তা না, কর্মক্ষেত্রেও যে আমাদের মাতৃত্বকালীন ছুটি কিন্তু আমরা বাড়ানোর প্রপোজাল আছে, 6 মাস থেকে এটা 9 মাস 10 মাস পর্যন্ত করার চিন্তা আছে। এবং কর্মঘণ্টা কমিয়ে নিয়ে আসা তাদের জন্যই, যারা মাতৃত্বকালীন সময়ের পরবর্তীতে যদি চান, তেনাকে সে একটা অপশন দেওয়া, যে আপনি যদি চান ঠিক আছে। এবং আমরা মনে করি যে একজন মেয়েরা কিন্তু যখন কাজ করে, সে কিন্তু খুব সিনসিয়ারলি কাজ করে, সে কিন্তু কোনো ফাঁকি দেয় না, গল্প গুজব কম করে তারা। সুতরাং সে 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সে করবেন। তাহলে সে ওই 2 বছর সে যদি 3 ঘন্টা সে বাচ্চা বাসায় রেখে আসছেন, এবং শুধু তাই না, একটা নিরাপদ ডে কেয়ার সেন্টারগুলো করা, নির্দিষ্ট সংখ্যক একটা জনগোষ্ঠী বা নারী কর্মী যদি কোনো প্রতিষ্ঠানে থাকেন, বিশেষ করে গার্মেন্টস, সেখানে তাদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে। এ ধরনের কিছু আমাদের পরিকল্পনা আছে এবং এগুলোকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। রাজধানী ঢাকা সহ সারা দেশেই প্রতি বছর আমরা দেখি যে বিশেষ করে গরমের সময়টাতে এত বেশি ডেঙ্গুর প্রকোপ। এই প্রকোপ এখান থেকে মানুষ আসলে কিভাবে নিজেদেরকে সেভ করবে? এক নম্বর হচ্ছে সচেতনতা লাগবে আমাদের, সেই পাবলিক অ্যাওয়ারনেস, ডেঙ্গুর যে জায়গাগুলো, যে জায়গায় হচ্ছে, যে সেগুলোতে মানুষকে অ্যাওয়ার্ড থাকা, বাসা বাড়িতে এসি, ফুলের টব, পানি বিভিন্ন জায়গায় থাকা, মানুষকে নিজেকে কিন্তু সচেতন হতে হবে। একটা রোগ প্রতিরোধ করার জন্য আপনি ভেজাল খাবার খাচ্ছেন, আপনি যদি সচেতন না হচ্ছেন তাহলে খাচ্ছেন, যে ভেজাল দিচ্ছে তাকে যেমন আমরা দূর করব, কিন্তু নিজেরও সচেতন থাকতে হবে। ঠিক আছে, ডেঙ্গুর ব্যাপারটাতে পাবলিক অ্যাওয়ারনেসের পাশাপাশি সরকারের তো রোল আছে। লোক দেখানো কিছু ফগিং মেশিন দিয়ে ফগিং করে কোনোদিন এই ডেঙ্গুর যে মশা নিয়ন্ত্রণ সেটা করা যাবে না। সেজন্য অ্যাক্টিভ সার্ভিলেন্স করতে হবে। এবং এই সেক্ষেত্রেও এই যে ডেঙ্গুর জন্য ফান্ড আসতেছে, মশা তো মানে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বিভিন্ন প্রজেক্ট মানে আমাদের একটা চিন্তা আছে যে অ্যাক্টিভ মানে ক্লোজ অ্যাক্টিভ সার্ভিলেন্স, আমরা এলাকা সেক্টর ভিত্তিক মনিটরিং করে, এই ফগিং করে হবে না। আরও উন্নত প্রযুক্তি আছেন, লার্ভিসাইডাল বিভিন্ন, আবার এমন কিছু মশা আছে যেটা আবার নিজেই করতে পারে, ওইটাকে রিপ্লেস করতে পারে। এরকম অনেক কিছু মেজার আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে কিন্তু করে দেখিয়েছেন। 2 থেকে 3 বছরের মধ্যে ডেঙ্গুকে কমিয়ে নিয়ে আসেন। এটা আসলে যিনি
সরকারে আছেন তার সদিচ্ছা আছেন, সিটি কর্পোরেশনে যিনি দায়িত্বে আছেন তার সদিচ্ছা আছেন, এবং আধুনিক প্রযুক্তি উনি ব্যবহার করছেন কিনা এটা রেকর্ড করলেন যে কোন এলাকায় প্রকোপ বেশি, সেই এলাকার জন্য শুধুমাত্র ফগিং টগিং করলে হবে না, ওখানে অন্য বৈজ্ঞানিক আরও কিছু পদ্ধতি, আরও কিছু কেমিক্যাল, আরও কিছু প্রক্রিয়া আছে, সেটার ডাটা রেকর্ড কোন জায়গায় হচ্ছে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নিলে স্টেপ বাই স্টেপ আমরা আশা করি যদি সদিচ্ছা থাকে যারা দায়িত্বে আছেন 2 থেকে 3 বছরের মধ্যে ডেঙ্গুর যে সিভিয়ারিটি সেটা কমিয়ে আসা যাবে। কারণ এটা আমাদের হেলথ হাসপাতালগুলোর উপর বিশাল চাপ। ওই সময়গুলোতে সমস্ত হাসপাতালগুলো ডেঙ্গু রোগী দিয়ে অকুপাইড হয়ে থাকার কারণে অন্যান্য দীর্ঘদিনের রোগাক্রান্ত মানুষ বা সাধারণ মানুষরা চিকিৎসা করতে পারে না, বেডের ক্রাইসিস, আইসিইউ গুলো ডেঙ্গু রোগী দিয়ে অকুপাইড। সুতরাং গোড়ায় হাত দিতে হবে। রাইট, যে মশার বংশ বিস্তারের যদি আমরা কমাতে না পারি, পাবলিক জনসচেতনতার পাশাপাশি যারা দায়িত্বে থাকবেন, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন, যে মন্ত্রণালয়গুলো যারা জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, তাদের অ্যাক্টিভ ভূমিকার মাধ্যমে এই উন্নত অনেকগুলো দেশে কিন্তু এগুলোকে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে। এটাও আসলে সেই জায়গায় সদিচ্ছার অভাব। আপনি এটাকে করতে পারলে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে 3 থেকে 4 বছরের মধ্যেই এই সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসা যাবে, ডেঙ্গুকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যাবে। মানে ভাই আমরা তো আমাদের শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, হাসপাতাল, ঔষধ। একটু কি মানসিক স্বাস্থ্য নিয়ে বলবেন, যে মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে কোনো পদক্ষেপ বা কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? হ্যাঁ, আমাদের ইশতেহারে মানসিক স্বাস্থ্যটাকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আপনি দেখছেন যে মানসিক স্বাস্থ্য বলতে যে শুধুমাত্র আমরা একটা মনে করতাম মানসিক রোগী মানে মানসিক ডাক্তারদের মনে করি পাগলের রোগ, কিন্তু আসলে তো তা না। ব্যক্তিগত লাইফ, স্কুল, কলেজ, পড়ালেখা, পরিবার, বিভিন্ন কারণে চাপ, সবকিছু মিলিয়ে মানুষ স্ট্রেস, সবকিছু নিয়ে একটা মানসিকভাবে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এবং এই অসুস্থতা গেলে বিষণ্ণতা থেকে তার একসময় অ্যাডিকশনের দিকে চলে যাওয়া, বিষণ্ণতা থেকেই তার সুইসাইডাল টেন্ডেন্সি, বিষণ্ণতা থেকেই তার বিভিন্ন রকম কর্মক্ষেত্রে সমস্যা, এগুলো তৈরি হচ্ছে। তাহলে মানসিক এই স্বাস্থ্য, তারপরে আপনি দেখেছেন ট্রমা আমাদের হয়ে যাচ্ছে। জুলাইয়ের ঘটনার পরে তো অনেকেই ট্রমাটাইজ ছিল। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন আমার বাবার ঘটনার পরে ট্রমাটাইজ ছিলাম, যে মানে ঘুমাতে পারতাম না। তাহলে এই সময়গুলোতে সাপোর্ট, এই যে মানসিক ট্রমা তো থাকবেই মানুষের লাইফে, এই ট্রমাকে কিভাবে ফেস করা যায় সেজন্য মানসিক স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটা করছি যে এই যে মানে স্কুল এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের প্রতিরোধমূলক ক্যাম্পিং থাকবে, মানসিক স্বাস্থ্যগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষের মনে সচেতনতা আনা। মানসিক রোগী, মানসিক স্বাস্থ্য, কেউ একজন সাইকিয়াট্রিস্ট কাছে যাচ্ছেন তার মানে সে পাগল না, কেউ একজন কাউন্সিলরের কাছে যাচ্ছেন সে পাগল না, সে এটা একটা সকল কিছুর চিকিৎসা কিন্তু শুধু ওষুধ দিয়ে হবে না, এটা একটা আলাদা সাবজেক্ট, এটাও একটা রোগ, মনোরোগ। ঠিক আছে, আমাদের অলরেডি দেখেছেন যে জাকসুতে নির্বাচিত হওয়ার পরে কিন্তু তারা একটা মনোরোগের একটা ক্যাম্পিং করেছে। এই যে অ্যাডিকশন, তারপরে সুইসাইডাল টেন্ডেন্সি, বিষণ্ণতা, এগুলো আমাদের ইয়াং সমাজে খুব ছড়িয়ে পড়ছে, কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। তাহলে এটার জন্য প্রতিরোধকমূলক বিভিন্ন ক্যাম্পিং যেমন স্কুলগুলোতে, কর্মক্ষেত্রে, ভার্সিটিগুলোতে যেমন থাকবে। আর যাদের হয়ে গেছে অলরেডি বা যারা সেবা চান, সরকারি কোথাও এখনো মানসিক স্বাস্থ্য বলতে মনে করো যে পাগল, পাবনা, এগুলোতে পাঠানো, কিন্তু না, আমরা ওই মানসিক রোগের যে অনেকগুলা ভাগ আছে, ঠিক আছে, আমরা আমাদের প্ল্যান আছে যে প্রতিটা উপজেলা পর্যায় পর্যন্ত, জেলা পর্যায় পর্যন্ত মানসিক স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া। সেখানে একজন ডাক্তার, চিকিৎসকও যেমন থাকবেন, সাইকোলজিস্ট, কাউন্সিলরও থাকবেন স্বাস্থ্যের পার্ট হিসেবে, মানসিক স্বাস্থ্যের পার্ট হিসেবে তার উপজেলা পর্যন্ত আস্তে আস্তে নিয়ে যাব। এখন পর্যন্ত জেলাগুলোতে, আস্তে আস্তে আমরা উপজেলা পর্যায়ে, যেন একজন মানুষ চাইলে যেমন তারা অন্তত এই কাউন্সিলর সহ এই সেবাগুলো সে পেতে পারেন। তাহলে এরকম একটা পরিকল্পনা আমাদের আছে। এতে আমাদের দেখেন আমাদের বর্ডারগুলো তারা ওপেন করে দিয়েছেন। মাদক আমাদের জন্য বর্ডার সীমান্তবর্তী জেলাগুলোর জন্য একটা চ্যালেঞ্জ। এখন মাদকের উৎস যেমন বন্ধ করতে হবে, কিন্তু যারা অলরেডি মাদকের সাথে অ্যাটাচড হয়ে গেছেন তাদেরকে তো এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই জন্য বিশাল একটা সরকারের পরিকল্পনা এবং কর্মদক্ষতা দরকার। এই যে আমাদের চুরি, চিন্তা, এগুলো বাড়ছে কেন? শুধু মাদকের জন্য। সে যদি মাদকের টাকার জন্য বা এটার জন্য সমাজের অপরাধ অনেক বেড়ে যাচ্ছে, এই কিশোর গ্যাং, এগুলো সব বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হলে মানসিক স্বাস্থ্যটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। অ্যাডিকশন থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো সেটাও আমাদের এই স্বাস্থ্য খাতের ইশতেহারে পলিসিতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানব ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রচন্ড ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং আসলে দেশের মানুষের জন্য আপনারা যে পলিসিগুলো মেক করেছেন, সেই পলিসিগুলো আমি আশা করব যে আমাদের দর্শকরা নিশ্চয়ই আপনার আজকের এই পডকাস্টের মধ্য দিয়ে তারা অনেক বেশি বুঝতে সক্ষম হয়েছে এবং আসলে পলিসি সামিটের পরেও
সেই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনি আসলে যেভাবে আমাদেরকে আজকে ব্যাখ্যা করলেন, এটি মানুষকে অনেক বেশি আশাবাদী করে তুলবে এবং তাদের সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে ইনশাআল্লাহ আমাদের আত্মবিশ্বাস, এদেশের মানুষ স্বাস্থ্য খাতে জামাতের যে ভূমিকা আগে ছিল, পথ প্রদর্শক যেভাবে রেখেছে বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানগুলো, সমমনা প্রতিষ্ঠান বা আমরা যারা ছিলাম, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে, সরকারি স্বাস্থ্যসেবাতেও মানুষকে সেই আস্থা আমরা ফিরিয়ে আনবো এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা সেই আস্থা ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করবে এবং দেশের মানুষ অন্তত সুস্বাস্থ্যের জন্য একটা স্বাস্থ্যখাতের সক্ষমতা এবং পরীক্ষা করার জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে ইনশাআল্লাহ রায় প্রদানের মাধ্যমে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার যে তৈরি হয়েছে, ভোট দিয়ে আমাদেরকে সেই সেবা করার জন্য সুযোগ দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ডাক্তার হাসানুল বান্না, যিনি ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন এবং একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর স্বাস্থ্য খাতে যিনি পলিসি মেকিংয়ের জায়গা থেকে ভূমিকা পালন করছেন। তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতটিও একটি উন্নত দেশের স্বাস্থ্য খাতের মতো হতে পারে, কিভাবে বাংলাদেশের সকল শ্রেণী পেশার প্রান্তিক পর্যায়ের মানুষও তার প্রান্তিক জায়গায় থেকে সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে। আমরা আশা করছি তিনি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আমাদের পুরো অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।